শিক্ষার্থীরা, আশা করতে সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। আমরা আমাদের আজকের এই ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান। এখন তোমরা বলতে পারো, ভাইয়া এসএসসি পরীক্ষা দিব, ভালো কথা, বাংলার জন্য বই পড়বো, আর কি লাগে, বোর্ড পরীক্ষার প্রশ্ন, তার উপরে ওয়ান শট। ভাবলাম আপনারা ওয়ান শট নিয়ে আসতেন, আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়বো, দাগাই দিবেন, এই করবেন সেই করবেন, বাট আপনি বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে আসতেন। এবার তোমাদেরকে এই জায়গা থেকে বাংলার যে টপিকটা রয়েছে বা বাংলা যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টে বোর্ড পরীক্ষার বিগত বছরের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের যে গুরুত্বটা, আসলে গুরুত্বটা নিয়ে আলোচনা করি। যদিও এটা আমি মোটামুটি আমাদের সকল ব্যাচেই বলে থাকি, তার প্রধান কারণটা হচ্ছে এসএসসি বলো এইচএসসি বলো যে কোনো স্টেজেই বাংলার প্রশ্ন কখনোই রিপিট হয় না বা কখনো কমন আসে না। কারণ বোর্ড থেকে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা যে শিক্ষা বোর্ডটি রয়েছে, সেই শিক্ষা বোর্ড থেকে সরাসরি টিচারদেরকে এই ইনস্ট্রাকশনটা দিয়ে রাখা হয়, সেটা হচ্ছে যাতে কখনো কোনো সময়ের প্রশ্ন মিলে না যায়, অর্থাৎ প্রশ্ন কখনো অ্যাকচুয়ালি মিলতে পারবে না। বাট এইখান থেকে একটা জিনিস আমরা সবসময় দেখে থাকি টিচাররা করেন, সেটা হচ্ছে যেই প্যাটার্নে প্রশ্ন আসে সেই প্যাটার্নটা প্রত্যেক বছরই একই হয়, প্রত্যেক বছর একটার পর একটা আসলে রিপিট হতে থাকে। তাই এমন একটা জায়গা থেকে প্রশ্নের প্যাটার্ন বুঝতে আমাদের অ্যাকচুয়ালি এই লাইভ ক্লাসটার আয়োজন। সো স্টুডেন্টস, এবার আসো তোমাদের সাথে পরিচিত হওয়া যাক। ওয়েলকাম টু 10 মিনিট স্কুল এবং ওয়েলকাম আমাদের আজকের এসএসসি 25 বাংলা ক্লাসটিতে। আমি তোমাদের ফারসিন ভাইয়া, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর পাশাপাশি 10 মিনিট স্কুলে গত 5 বছরের উপরের সময় ধরে তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি এবং তার পাশাপাশি 10 মিনিট স্কুলের সিনিয়র সেগমেন্টে আমি তোমাদের বাংলা ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। এখন তোমরা যেহেতু এসএসসি পরীক্ষাতে হয়ে গেল, তার মানে কিন্তু তোমরা আস্তে আস্তে একটু সিনিয়র হচ্ছ। তাই এরকম একটা জায়গা থেকে তোমরা যেহেতু ধীরে ধীরে সিনিয়র হয়ে যাচ্ছ, তোমাদের কিন্তু টুকটাক ক্লাসও আমি নেওয়া শুরু করছি এবং তোমাদের এই সম্পূর্ণ এসএসসি ওয়ান শটের যে বাংলা ক্লাসগুলো রয়েছে, এই বাংলা ক্লাসগুলো নিব আমরা দুইজন, আমি আর তোমাদের ফারহান সাকিব ভাইয়া। সো এমন একটা জায়গা থেকে তোমাদের টোটাল বাংলা ক্লাস হবে কি 3টা এই ওয়ান শটের আন্ডারে, অর্থাৎ আই রিপিট, এই যে ওয়ান শটের আন্ডারে আমার টোটাল বাংলা ক্লাস হবে 3টা। এর মধ্যে বাংলা প্রথম পত্রের উপরে 2টো ক্লাস এবং বাংলা দ্বিতীয় পত্রের উপরে একটা ক্লাস। এবং আজকে বাংলা প্রথম পত্রের উপরে ক্লাসটা আমি নিচ্ছি, আগামীকালকে ঠিক একই সময় আমি আবারও আসবো বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটা নিয়ে। এবং এইরকম একটা জায়গা থেকে আমাদের যে এই ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলোর ব্যাপারে আমাদের ঠিকঠাক মতো জানতে হবে, বুঝতে হবে এবং আমরা যদি এখনই বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো প্রপারলি সলভ করি, তাহলে কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে খুবই ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, আচ্ছা, আক্তার হোসেন বলতেছে আপনাকে তো এই প্রথম দেখলাম, খুবই স্বাভাবিক, প্রথম দেখাই স্বাভাবিক, কারণ আমি আসলে এইচএসসি টু অ্যাডমিশন যে লেভেলটা রয়েছে সেখানে আমি ইউজুয়ালি ক্লাস নিয়ে থাকি। এখন আপনারা যেহেতু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছেন, তাই আপনাদের ক্লাসে তো কিন্তু আমি চলে আসলাম। আমাদের ইউটিউব থেকে জিজ্ঞাসা করছে সুনীল বিশ্বাস, ভাইয়া বোর্ডে টপ করব কিভাবে? কিভাবে টপ করব এটার চাইতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুনীল বিশ্বাসের মতো একটা স্বপ্ন দেখা। এই মানুষটা এত সুন্দর একটা স্বপ্ন দেখছে যে ভাইয়া গোল্ডেন কিভাবে পাবো এটা না, পাস কিভাবে করবো এটা না, ভাইয়া আমি অমুক বোর্ডের টপ কিভাবে করব। একদম এই ধরনের মাইন্ডসেট, সুনীল বিশ্বাসের মতো এই ধরনের মাইন্ডসেট অ্যাকচুয়ালি আমাদের থাকা লাগবে, যাতে করে আমরা খুব বড় স্বপ্ন দেখি এবং ওই স্বপ্ন অর্জনের জন্য কাজ করতে থাকি। ঠিক আছে, সো মোটামুটি এরকম একটা বিষয়। এবং সুনীল বিশ্বাস যেটা বলবো, বোর্ডে টপ করার জন্য প্রথম কথা বোর্ড প্রশ্ন ভালো করে সলভ করতে হবে, দ্বিতীয়ত হাতের লেখা সুন্দর হতে হবে, তৃতীয়ত যাই লেখো না কেন সেটা যাতে টু দা পয়েন্টে হয়, ঘুরিয়ে পিছিয়ে কোনো কিছু লেখা যাবে না।
ওকে, সো মোটামুটি হচ্ছে গিয়ে এতটুকুই। সো আচ্ছা, একজন বলছে আমার নাম কি, আমার নাম একটু পরে হচ্ছে গিয়ে আবার দেখবো, একটু কঠিন নাম তো অনেকে জন্য মনিটর রাখতে পারে না। হাসানা কবির বলতেছে নিউ নাকি, হ্যাঁ আমি তোমাদের ব্যাখ্যা হয়তো নতুন ক্লাস নিচ্ছি, বা আমি মূলত 10 মিনিট স্কুলে সিনিয়র সেগমেন্টে ক্লাস নিয়ে থাকি। আচ্ছা, মনি বলতেছে ভাইয়া আমি আপনি ক্লাস 9 থেকে চিনি। ওরে বাবা, সেরা সেরা সেরা। ঠিক আছে ভাইয়া, বাংলা সেকেন্ড ইয়ার সুসময় হয় নিবেন না, বাংলা সেকেন্ড ইয়ার ক্লাসটা আমি নিব আগামী কালকে, ঠিক আছে? ওকে, ইজ ইট নট ফর কুমিল্লা বোর্ড? নো, নট নেসেসারিলি। এইটা তোমাদের সবার জন্য, সকল বোর্ডের স্টুডেন্টরা বেসিক্যালি আমার এই ক্লাসটা করতে পারবা। এন্ড কুমিল্লা বোর্ডের যে প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আগামী কালকে যে বাংলা সেকেন্ডের পরের প্রশ্নটা পরীক্ষা আমার ক্লাসটা নিব আমি, সেখানে কিন্তু ইনক্লুডেড অবস্থা অবশ্যই রয়েছে। ওকে, ঠিক আছে, ডান মোটামুটি। তাহলে আমরা দেরি না করে আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলতে চাই। সে কথাটা হলো, তোমরা কি সবাই মনোযোগী আছো? আমি কি বলবো? ভাইয়া বাংলা সেকেন্ডের ক্লাস নিয়েছেন আমি দেখেছি। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ক্লাস তো নাও তো খুব ভালো, আমি ক্লাস যে দেখেছি তার খুব ভালো। আচ্ছা, বর্ষা বলস ফার্স্ট থিং ভাই, ইয়েস বর্ষা সুন্দর মতো আমার নাম উচ্চারণ করে ফেলছে উইদাউট মেকিং এনি স্পেলিং মিস্টেক। ঠিক আছে, ওকে, আমার সাথে হাবিবও আমার নাম ঠিক নিয়ে ফেলছে। আচ্ছা, তোমাদেরকে ছোট একটা কথা বলি, সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নের প্যাটার্ন যেগুলো আসে সেগুলো অ্যাকচুয়ালি কমন থাকে। এখন তোমরা বলতে পারো ভাইয়া প্রশ্ন কমন আসবে যে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন, এই প্রশ্নটা 2400 আসবে, 2500 আসবে, 2600 আসবে, এটা না হয় কমন। ব্যাপারটা হচ্ছে বাংলাতে এরকম কমন আসে না, এবং বাংলাতে কমন ফেলার জন্য বা বাংলাতে ভালো করার জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি বারংবার প্র্যাকটিস করো, তুমি যখন কোশ্চেন দেখবা হয়তো দেখবা যে কাজী নজরুল ইসলামের জন্মসাল চাই নাই, চাইছে রবীন্দ্রনাথের জন্মসাল। দেখো প্যাটার্নটা কিন্তু অ্যাকচুয়ালি সেম, খালি কোশ্চেনটা পরিবর্তন হয়ে যায়। সো এরকম একটা জায়গা থেকে আমরা আজকে ক্লাস শুরু করে যাচ্ছি, এবং ক্লাসের শুরুতে আরেকটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আপনারা সবসময় এটা মনে রাখবেন, এই যে এসএসসি পরীক্ষা আপনাদের লাইফের অনেক বড়, দ্য বিগেস্ট প্লট টুইস্টিং পার্ট বা দ্য বিগেস্ট টার্নিং পয়েন্ট। এই বিগেস্ট টার্নিং পয়েন্টে যারা ভালো করতে পারবেন, সেটার ইফেক্ট এইচএসসি তে পড়বে, সেটার ইফেক্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পড়বে, সেটার ইফেক্ট পরবর্তী তুমি যখন চাকরি বাকরি করবা সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি পড়বে। তাই এরকম একটা জায়গা থেকে আমরা তোমাদের যেটা বলবো, এসএসসি পরীক্ষাটা খুব মনোযোগ সহকারে দিতে হবে, ভালোভাবে দিতে হবে, এন্ড আমাদের এই ক্লাসগুলো করলে তোমাদের টেস্ট এক্সামও কিন্তু তোমরা কমন পাবা। ওকে, তাহলে দেরি না করে শুরু করে ফেলি। সো বেসিক্যালি আমি যেটা বললাম, আমি তোমাদের হচ্ছে ফার্সিম ভাইয়া, এবং আজকে আমরা তোমাদের তিনটা বোর্ড সলভ করাবো, ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024 এবং দিনাজপুর বোর্ড 2024। সময় হচ্ছে কি আমরা প্রায় 2 ঘন্টা বা 1.5 থেকে 2 ঘন্টার মতো ক্লাসটা হচ্ছে করবো, এবং আজকে আমরা প্রায় 90টার মতো কিন্তু প্রশ্ন সলভ করব। কয়টা প্রশ্ন সলভ করবো বাচ্চারা? 90টার মতো কিন্তু আমরা প্রশ্ন সলভ করব। এন্ড তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া কষ্ট পাইলাম, আপনি ঢাকা রাজশাহী দিনাজপুর নিয়ে আসেন, আমার বোর্ড কই, আমি তো কুমিল্লাবাসী, কালকে তোমাদের বাংলা সেকেন্ডারি পড়ার যে ক্লাসটা আমি নিব সেখানে তোমাদের হলো গিয়ে কোশ্চেন থাকবে। আবার হচ্ছে এই 3 বোর্ড বাদে যশোর বোর্ড বা অন্যান্য বোর্ডে যারা রয়েছে তাদেরও কিন্তু আগামী পরশুদিন ফারাস্তাকে ভাই ক্লাস নিতে আসবেন, ঠিক আছে? ওকে, ডান। আগাই তাহলে সামনের দিকে। সো ফার্স্টে আমরা কি নিয়ে আলোচনা করছি? ঢাকা বোর্ড 2024 সালে ঢাকা বোর্ডে কেমন প্রশ্ন এসেছিল এগুলো নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলবো। দেখো বাচ্চারা, 1.5 ঘন্টার একটা ক্লাসে আমি তো একসাথে 8 বোর্ড সলভ করতে পারবো না, তাই ভেঙে ভেঙে করাচ্ছি, এটাই আর কি। মানে দ্যাট ডাজন্ট মিন যে তোমাদের কারো বোর্ডকে আমি ছোট করে দেখছি এমন কিছু একটা, ঠিক আছে? ডান। ওকে, আগাই তাহলে সামনের দিকে। কোন শ্রেণীর নাটক দর্শক হৃদয় ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে? করুণ রসের আনন্দ সৃষ্টি করে এর মানে হচ্ছে বেদনা সৃষ্টি করছে, বেদনা উচ্চারণ করছে কে? আমি, তুমি, আমরা, কে করছে? কে? আরে রাজশাহী বোর্ডের থেকে সাফা আছে। ওকে, আচ্ছা, কমেডি, ট্র্যাজেডি, প্রহসন, নৃত্যনাট্য, নৃত্যনাট্য। ওকে বাবা, আমাদের ইউটিউব থেকে তো ফাটায় কমেন্ট আসতেছে।
ঠিক আছে, সো সবাই মোটামুটি বি বলতেছে, কেউ কি সি বলে না, কেউ কি এ বলে না, কমেডি হবে না? ও আচ্ছা, আমি বেদনা লিখে দিচ্ছি দেখি সবাই ট্র্যাজেডি ভাবতেছো না, আমি তো ভুলও লিখতে পারি। ওকে স্যার, কোন বোর্ডের প্রশ্ন বেশি কঠিন হয়? বলতে চাই না, বাট বলতে হয়, ইউজুয়ালি কুমিল্লা বোর্ডের প্রশ্ন একটু কঠিন হয় বেশি। আচ্ছা, কালকে আমার বাংলা এক্সাম, মাহি বলতেছে, মাহি আজকের ক্লাসটা করো, কালকে বাংলা এক্সামের এমসিকিউ 30 তুমি 30 পাবা। আচ্ছা, সো দ্য অ্যান্সার ইজ ট্র্যাজেডি। দেখো, কোন শ্রেণীর নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে? দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের। দেখো, যখন তোমাকে এখানে বলতেছে যে বেদনা সৃষ্টি করে, কি সৃষ্টি করে? বেদনা সৃষ্টি করে, তখন আসলে এটা ট্র্যাজেডির মধ্যেই পড়ে। কারণ যে ট্র্যাজেডি নাটকগুলো রয়েছে, সেই ট্র্যাজেডি নাটকে আমরা হচ্ছে কি দেখতে পাই? আমরা ট্র্যাজেডি নাটকে দেখতে পাই আসলে তোমার কোন একটা ঘটনা, সে ঘটনা থেকে তোমার দুঃখ সৃষ্টি হচ্ছে, এবং সেই দুঃখটা আসলে তোমার মানে যে হলো গিয়ে পাঠক রয়েছেন বা যিনি দর্শক রয়েছেন, সকলের ভেতরে অ্যাকচুয়ালি প্রপারলি তোমার মানে স্প্রেড হয়। ওকে, আবার আরেকটা বিষয়, তোমাদের যে তোমার যে নাটকগুলো রয়েছে, তোমাদের বেসিক্যালি বইতে বহিপি নাটকটা রয়েছে, সেখানেও যদি হলো গিয়ে আমি তাকাই, ওখানে কিন্তু নানান ভাবে ট্র্যাজেডিটাকে মানে ফোকাস করা হচ্ছে। বহিপীরের যে স্ত্রী ছিল, যে স্ত্রী আসলে বহিপীরের কাছ থেকে পালিয়ে এসেছে, এবং পালিয়ে এসে তার যে মনের কথাগুলো যখন হচ্ছে গিয়ে সে ওই যে তোমার নৌকাটা রয়েছে মানে জমিদার পুত্রের কাছে হলো ব্যাখ্যা করছিল বা বলছিল, ওই সময় কিন্তু তোমারও কিছুটা মন খারাপ হয়, তোমারও মনে হয় যে না, এই তোমার বহিপেরি স্ত্রীর প্রতি আসলে তোমার অমানবিক একটা আচরণ করা হয়েছে, তোমারও কিন্তু তার জন্য মনটা কাঁদে, তাই না? তাই এই যে একটা বিষয়, এখানে বহিপেরি স্ত্রীর যে মনোকষ্টটা, সে মনোকষ্ট তুমিও যখন অনুভব করা শুরু করো, সেই পার্টিকুলার জায়গা থেকে এটা কি হয়ে যাচ্ছে? ট্র্যাজেডি। বুঝছি কি বুঝি নাই? বলেন বলেন বলেন। হ্যাঁ, রনি রকি, জমিদার পুত্র হাশেম, সাবাস। এই হাতেম আর হাশেম ভাই, আমি যখন তোমাদের এই যে ছিলাম, আমি এত ভুল করতাম রে বাবা। নাদিয়া বলছে ক্লাস কি চলতেছে? হ্যাঁ নাদিয়া দৌড়ায় চলতেছে। ভাইয়া বাংলা ফার্স্ট ইয়ার টেক্সট সলভ করে, হ্যাঁ 100 কমন পাবা, কেন পাবা না? ওকে, বুঝতে পারছি আমরা সবাই ক্লিয়ার? একজন জিজ্ঞাসা করছে হাউ ওল্ড আর ইউ ভাইয়া। ওরে বাবা, মানে আমি তোমাদের চাইতে অনেক আগে এসএসসি পরীক্ষা দিয়েছি, অনেক আগে 2017 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, বুঝতে পেরেছো? ওকে, ডান, ক্লিয়ার আমরা এতটুকু? সাব্বাস, আগাই তাহলে সামনের দিকে। তামিম, মিস্টার তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, প্রফেসর, ঠিক আছে। কবিতা চর্চা তার নেশা, রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। উদ্দীপকে তামিম 71 দিনগুলি রচনায় যাদের প্রতিনিধিত্ব করে? শিল্পী, বুদ্ধিজীবী, শিল্পী, ছাত্র জনতা, জেলে, মাঝি, ঠিক আছে। ওকে, অ্যান্সার বলো তো। অ্যান্সার বলো, অ্যান্সার বলো। আচ্ছা, আমাদের ইউটিউবাসী খুব স্পিডে আনসার দিচ্ছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। একদম মানে এত স্পিডে দিচ্ছে আমি কারণ নাম পড়তে পারতেছি না, টক 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 করে আগায় যাচ্ছে। সো দেখি, আতিয়া বলছে 2 এর এ, কামরুন নাহার বলছে 2 এর এ, সানি খান, বাদল ভৌমিক, আরাফাত, তমা, তনিমা, আয়েশা, শশী, রাহাত, মঞ্জুর, সবাই বলতেছে 2 এর এ। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে হ্যাঁ, শিল্পী বুদ্ধিজীবী। শিল্পী বুদ্ধিজীবী কেন? প্রথমটা হচ্ছে কি, সে কবিতা তৈরি করে, যিনি কবিতা তৈরি করেন তিনি হচ্ছেন গিয়ে কবি, এবং তিনি কিন্তু এক একটা শিল্প সৃষ্টি করছেন, তাই না? এই যে তোমার শিল্প যে সৃষ্টি করার বিষয়টা, এই শিল্প সৃষ্টি করার বিষয় থেকে তিনি হচ্ছেন গিয়ে শিল্পী। আবার চিন্তা করি, তিনি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার মানে বুদ্ধিজীবী,
বুদ্ধিজীবী কারা? তারা হচ্ছে গিয়ে অনেক শিক্ষিত হয়ে থাকে, তারা হচ্ছে গিয়ে অনেক মানে ওভার লার্নেড হয়ে থাকেন, তাদের কথা বেসিক্যালি বলছি। তার মানে এটা কি হচ্ছে, এটা হবে গিয়ে তোমার শিল্পী বুদ্ধিজীবী গেল। একই প্রশ্ন, এখানে তিনি তার ভিতরে কি ফুটে উঠেছে যেদিন তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেছেন? জাতীয়তাবোধ, স্বাধিকার চেতনা, নাকি দেশাত্মবোধ? জাতীয়তাবোধ, স্বাধিকার চেতনা, নাকি দেশাত্মবোধ? অ্যান্সার দাও সবাই। বলতেছি, এটা আমি লিখে রাখলাম, বলতেছি আমি এটা, ঠিক আছে, লিখে রাখলাম। ওকে, সো দেখি মোটামুটি হচ্ছে গিয়ে মঞ্জু বলতেছো 3-এর 20, আমিও বলছো 3-এর-D। ওকে, অনেকেই তোমার 3-এর-D এগুলা বলতেছে। হ্যাঁ, অবভিয়াসলি জাতীয়তাবোধ বলতে কি বুঝায়? জাতীয়তাবোধ বলতে তোমার নিজের দেশের যে জাতীয়তা, এটা আদৌ তুমি নিজের ভেতরে রাখছো কিনা। এখানে জাতীয়তা বা ন্যাশনালিটি বলতে বোঝায় অ্যাকচুয়ালি তোমার ভাষা, তোমার দেশের স্বাধীনতা, তোমার দেশের বৈশিষ্ট্য, তোমার দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এই সকল বিষয় কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে। স্বাধিকার চেতনা বলতে বোঝায় তুমি তোমার দেশকে আদৌ স্বাধীন করতে চাও কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে দেশাত্মবোধ, অর্থাৎ তুমি তোমার দেশকে ভালোবাসো কিনা। তা এরকম একটা জায়গা থেকে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যান্সার হলো গিয়ে আচ্ছা গাইস, এখানে একটু ইয়াটা ভুল হয়েছে, মানে ক খ ঘ গ হয়েছে। যারা ঘ বলছো তাদের অ্যান্সার বেসিক্যালি সঠিক। ওকে, ঠিক আছে, তো বুঝতেই পারতেছো যারা ঘ বলেছো তাদের অ্যান্সার কিন্তু এখানে সঠিক হয়েছে। ওকে, ডান, এতটুকু আমরা বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, স্বাধিকার চেতনা না বাবা, স্বাধিকার চেতনা, মাত্র বুঝিয়েছি। স্বাধিকার চেতনা মানে তুমি তোমার দেশকে স্বাধীন করতে চাও, এরকম একটা চেতনা তোমার ভিতরে আছে কিনা। ওকে ওকে, বুঝতে পারছো এবার তুমি তোমার দেশকে স্বাধীনতা দিতে চাও কিনা, বা তুমি তোমার দেশের স্বাধীনতা রক্ষা করতে চাও কিনা, এটা কিন্তু এখানে মূলত বলা হচ্ছে। ওকে, ডান। সো জাতীয়তাবোধ, স্বাধিকার চেতনা এবং দেশাত্মবোধ। আচ্ছা, তোমাদের মধ্যে একজন হলো কি জিজ্ঞেস করেছিল, সেটা হলো যে তোমার হাতেম আর হাশেম, এই দুইটা আমরা কিভাবে মনে রাখবো? তোমার যে বহিপীর নাটকটা রয়েছে, বহিপীর নাটকে তোমার হাতেম আলী যিনি, মানে হাতেম যিনি রয়েছেন, তিনি হচ্ছেন যে মূলত জমিদার, এবং হাশেম হচ্ছে জমিদার পুত্র। এটা তোমাদের এভাবেই অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় দিয়ে তোমরা এখানে অ্যাকচুয়ালি খেয়াল রাখতে পারো, সেটা হচ্ছে এখানে যদি হচ্ছে আমি চিন্তা করি, কোথায় গেল এই যে ত, যে বর্ণটা রয়েছে, ত আর তালব্য তো সমস্যা। দেখো, বাংলা বর্ণমালায় আমরা যদি হলে একেবারে পড়ি, ক খ গ ঘ উ, চ ছ বৈর্ঘ জ ঝ ই, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, রাইট? সো আমার যে ত বর্ণটা রয়েছে, ত বর্ণ, ত বর্ণ কিন্তু আসলে তালবস্যের আগে আসে, রাইট? হাতেম আর হাশেমে তো তোমাদের সমস্যা। দেখো, ত বর্গ তালবস্যের আগে আসে। এবার পিতা পুত্রের ক্ষেত্রে চিন্তা করো, পিতা পৃথিবীতে আগে আসে, পুত্র হলে পিতার পরে আসে, সিস্টেম তো এটাই, তাই না? তাই ত যেহেতু আগে আসে, তার মানে পিতা আগে আসবে। তাই হাতেম দিয়ে হচ্ছে গিয়ে জমিদার,
আর তালবস্য যেহেতু ত বর্ণের পরে আসে তার এবং পিতাও যেহেতু পুত্রের পরে আসে, তার মানে হাসেম হবে কি জমিদার পুত্র। টেকনিকটা ভালো লাগছে? আরে ঝগড়া করুক, বাট পরে কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে? এই যে তোমার ত আর তালবস্যর যে আমি বিষয়টা বললাম, হাতেম এবং হাসেম, এই টেকনিকটা মনে থাকবে তোমাদের এখন থেকে? ও নাইম বকা দিচ্ছ, ওর নাম যাতে বলি। দিলাম নাইম, বললাম তোমার নাম। আচ্ছা, এই আইডিয়াটা মনে থাকবে তোমাদের? তো খুবই হলো কি সিম্পল, হাতেম এবং হাসেম। হাতেম হচ্ছে কি জমিদার, হাসেম হচ্ছে জমিদার পুত্র। বাংলা বর্ণমালায় ত বর্ণটা তালবস্যের আগে আসে, আর হচ্ছে তোমার পুত্রের আগে পিতা পৃথিবীতে আসে। তাই হাতেম হবে কি জমিদার, কারণ হচ্ছে কি তোমার জমিদার হলো হাসেমের বাপ। তাই হাতেম হচ্ছে কি জমিদার এবং হাসেম হচ্ছে কি জমিদার পুত্র। ডান। ওকে, ঠিক আছে, সেরা সেরা সেরা। আমরা তাহলে মোটামুটি সবাই বুঝতে পারছি, এটা উইয়ার্ড একটা নিয়ম, বাট আমরা কিন্তু মনে রাখতে পারি। ঠিক আছে, গেল। এরপর দেখে আমরা চলে আসলাম মানুষ সাল্লাম প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক যে দূরদর্শিতা রয়েছে সে রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক। ওকে ওকে, ঠিক আছে, ডান। ঠিক আছে, এবার এটার অ্যান্সার দাও। সো ফানি বলছে নুসরাত। ওকে, ডান। অ্যান্সার দাও, এটা অ্যান্সার দাও। ওরে বাবা, আমাদের ইউটিউব থেকে দেখতে পাচ্ছি নাবিলা, সানি, ভৌমিক, তারিক, আফরোজা, মোজাম্মেল, শ্রাবণ, তারেক, আর্নব, অর্ণব। এই থেকে দেখতে পাচ্ছি মেধা, তারপর হচ্ছে কি নূপুর, আবিদ, তারপরে হচ্ছে কি তোমার লাবিব, ওকে, তারপর তৃষা, তারপরে দেখতে পাচ্ছি মিয়াদ। মোটামুটি হচ্ছে কি সবাই যেটা বলছো এটার অ্যান্সার হলো কি হুদাইবিয়ার সন্ধি। হ্যাঁ, ঠিক বলেছো। তোমাদেরকে এবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। সো বেসিক্যালি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুদাইবিয়ার সন্ধি ব্যাকগ্রাউন্ড শুনবা না তোমরা? ক্লাসের মধ্যে কি একটু গল্প করবো না, নাকি সারাদিনই একদম খালি জাস্ট একের বি, দুইয়ের সি, ফোরের ডি এভাবে চলে যাবে? আচ্ছা, আমরা একটু হুদাইবিয়ার সন্ধির যে ব্যাকগ্রাউন্ড যে গল্পটা, ব্যাকগ্রাউন্ড গল্পটা হচ্ছে গিয়ে শুনি। আচ্ছা, সবাই কি একটু আমরা শুনতে পারি? আমরা একটু শুনি সবাই হুদাইবিয়ার সন্ধি যে ব্যাকগ্রাউন্ড গল্পটা। আরে নাইম, বললাম তো তোমার নাম বাবা। ঠিক আছে, হুদাইবিয়ার সন্ধির ব্যাকগ্রাউন্ড যে স্টোরিটা একটু শুনি। সো বেসিক্যালি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যেতে চাচ্ছিলেন উমরাহ করার জন্য। কারণ আমরা জানি মক্কাতে হচ্ছে গিয়ে তোমার কাবা শরীফ হলো অবস্থান করে, তাই না? সো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। তো যখন তিনি মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন তখন তার সাহাবীগণ তাকে হলো বলেছিলেন যে রাসূল, আপনি যদি হলো যান একটা যুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না, আমি তো আসলে উমরাহ করতে যাচ্ছি, আমি আমার ধর্ম পালন করে যাচ্ছি, আমি কেন যেতে পারবো না? তো ওনারা গেলেন। তো ওই সময় মক্কা নগরীতে কুরাইশ বংশের লোকেরা আসলে ওটাকে সম্পূর্ণরূপে করায়ত্ত করে রেখেছিল। এই কুরাইশ বংশের লোকেরা মহানবীকে বাধা দেন এবং বললেন যে আপনারা যদি মক্কায় প্রবেশ করেন বিশাল এক যুদ্ধ বেঁধে যাবে। তোকে ভালো কথা, এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেশ কিছু রাসূলদের মানে সাহাবীদেরকে পাঠান হচ্ছে কুরাইশ বংশের লোকদের সাথে একটা মিটিং করার জন্য বা তোমার হচ্ছে কি একটা সন্ধি করার জন্য। এবং যেখানে সন্ধিটা হয় সেই সন্ধিটার নাম ছিল তোমার হুদাইবিয়া। ঠিক আছে, সেই জায়গাটার নাম ছিল, যে জায়গায় এই সন্ধিটা হয় সেই জায়গাটার নাম ছিল তোমার হুদাইবিয়া। ওকে, এই যে হুদাইবিয়া নামক জায়গা, সেখানে হলো যায় এবং হুট করে তোমার খবর আসে যে মোস্তাফি উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ইয়েস, ওনাকে হত্যা করা হয়েছে। বাট পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখতে পাই যে না, একটা রিউমার ছড়াই গেছিল, প্রপাগান্ডা ছড়াই গেছিল, হত্যা করা হয় নাই। এবং আমাদের যে কুরাইশ বংশের লোকেরা নানান রকমের হচ্ছে তোমার সন্ধি হল মানে শর্ত দিয়ে দেয়
এবং এই শর্তগুলা মেনে চলাটা বা এই শর্তগুলা পালন করাটা ওই মুহূর্তে মুসলিম বাহিনীর জন্য একটু কষ্টসাধ্য হলো। পরবর্তীতে দেখা গিয়েছে যে রাজনৈতিক অ্যাসপেক্ট থেকে বা ডিপ্লোমেসির প্রেক্ষাপট থেকে এই হুদাইবিয়ার সন্ধি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষভাবে বিশেষ একটা তোমার মানে ইফেক্ট ফেলে বা বিশেষ একটা প্রভাব ফেলে, যেটা হচ্ছে গিয়ে মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় হিসেবে কাজ করে। তিনি বিনা যুদ্ধে মক্কা জয় করেছিলেন হুদাইবিয়ার যে সন্ধি রয়েছে, হুদাইবিয়ার সন্ধি পরবর্তী সময়তে। ওকে, ডান। আমরা মোটামুটি এখানে হচ্ছে আমরা বুঝতে পারলাম। আগাই তারা সামনের দিকে। বাঙালির হাতে কি উঠেছে? গ্রেনেড, কাস্তে, কার্তুজ নাকি লাঠি? পরীক্ষা খারাপ করলে সবাই খালে পাবা লাঠি। ওকে, ঠিক আছে। পাঁচের অ্যান্সার বলো। 5, নাম্বার 5। ওকে, পাঁচের অ্যান্সার অনেকেই বলতেছো গ্রেনেড, কাস্তে, কার্তুজ, লাঠি। গ্রেনেড, কাস্তে, কার্তুজ, লাঠি। আচ্ছা, এটা তো বুঝলাম। কেউ কি বলতে পারে এই কোশ্চেনটা কোত্থেকে আসছে? এটা একটা কঠিন প্রশ্ন। ইজ দেয়ার এনিওয়ান কি বলে ইজ দেয়ার এনিওয়ান কেউ হচ্ছে কি বলতে পারে যে এই কোশ্চেনটা কোত্থেকে আসছে? আমি এটা বলবো না আজকে। তুমি সঠিক বলো ভুল বলো আমি তাও কিছু বলবো না। এই যে আমি জিজ্ঞেস করি এই কোশ্চেন কোত্থেকে আসছে, একজন আরেকজন জিজ্ঞেস করতে আমার বাসার কোথায়, কি অবস্থা। আচ্ছা, গ্রেনেড, কাস্তে, কার্তুজ, লাঠি। আমি কোন আগন্তুক নেই। ওকে, একজন বলতেছে। তারপর হচ্ছে আরেকজন কে জানি কাকে সরি বলতেছে, সাহস জননী বাংলা বলতেছে। এইটা তোমাদের টাস্ক, এটা সার্চ করবা, সার্চ করে দেখবা এই কোশ্চেনটা কোত্থেকে আসছে, সাহস জননী বাংলা নাকি আমি কোন আগন্তুক নই। ওকে, ঠিক আছে, আগাই। সো দ্য অ্যান্সার ইজ তোমার হচ্ছে কি গ্রেনেড। বাঙালির হাতে কি উঠেছে? বাঙালির হাতে তোমার গ্রেনেড উঠেছে। আগে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেশমাতা এক সকলের উঠিতাংশে পয়লা বৈশাখ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে, অসাম্প্রদায়িক চেতনা, ধর্মনিরপেক্ষ চেতনা নাকি ঐতিহ্য চেতনা? অ্যান্সার দাও। আমরা এবার কি বলতেছি? আমরা হচ্ছে কি এখানে দেখছি তোমার পয়লা বৈশাখ প্রবন্ধের প্রেক্ষাপট থেকে প্রশ্নটি করা হয়েছে। পয়লা বৈশাখ প্রবন্ধের প্রেক্ষাপট থেকে এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি করা হয়েছে। পয়লা বৈশাখ প্রবন্ধের আলোকে এই কোশ্চেনটি করা হয়েছে। বলো একটু। আচ্ছা, ঠিক আছে, পয়লা বৈশাখ। ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ 1 ও 2। তার কেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেশ মাতা এক সকলের বলতেছে তুমি যে ধর্মেরই হও না কেন, তারা সবাই হচ্ছে তোমার কি, তারা সবাই হচ্ছে কি একই দেশের মানুষ। এবার দেখো পয়লা বৈশাখ প্রবন্ধে যে দিকটি এখানে প্রতিফলিত হয়েছে অসাম্প্রদায়িক চেতনা। ইয়েস, এখানে অসাম্প্রদায়িকতার কথা বলা হচ্ছে। ধর্মের কোনো বিভেদ নাই, সবাই আসলে পয়লা বৈশাখের জন্য আনন্দ উৎসব করবে। এরপর দেখি ধর্ম নিরপেক্ষ চেতনা, অর্থাৎ ধর্ম এখানে কোনো ফ্যাক্টর না, বরঞ্চ আমাদের সবার একসাথে নিজের দেশের যে ব্যাপারটা সেই ব্যাপারটা সম্পর্কে জানতে হবে। ঐতিহ্য চেতনা, দেখো এই যে উদ্দীপকটা পয়লা বৈশাখের মধ্যে তোমার ঐতিহ্য চেতনার বিষয়টা আছে। বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচার এইগুলো নিয়ে কিন্তু আছে। বাট আমরা যদি উদ্দীপকটার দিকে তাকাই, এই উদ্দীপকটার দিকে এখানে কোন জায়গায় বাংলার কৃষ্টি কালচার নিয়ে কি কিছু বলা হয়েছে? বলো তো একটু আমাকে। বাংলার কৃষ্টি কালচার নিয়ে কিছু কি বলা হয়েছে এখানে? এই ক্লাসের মধ্যে তোমরা অনেক দুষ্টামি করতেছো, এটা কিন্তু আসলে ঠিক না। তোমরা যদি এখন এটা অনুভব না করো যে পরীক্ষাটা খারাপ হইলে পরবর্তীতে তোমরা এসএসসিতে কোনো কলেজে ভর্তি হতে পারবে না, তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা,
সো দেখি, হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে কিন্তু বাংলার যে কৃষ্টি কালচার সেটা নিয়ে কিছু বলা হয় না, তাই এখানে ঐতিহ্য চেতনাটা আসলে হবে না, এটা হচ্ছে কি বাদ। ওকে, তাই অ্যান্সার হবে কি 1 এবং 2। যারা যারা 1 ও 2 দিয়েছো ঠিক বলেছো। এবার একই প্রশ্ন, একটু একটা অ্যান্সার দাও। এখানে নববর্ষ হবে আর কি, MCQ 7, এটা অ্যান্সার দাও, আমি একটু পানি পান করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডান। সেভেনের কি বল, 7-এর সিক দেখি। হ্যাঁ, পয়লা বৈশাখ একটা সার্বজনীন উৎসব। এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গায় কিন্তু আসলে তোমার কি নিয়ে কথাবার্তা বলা হয়তো জানো? সার্বজনীনতা। সার্বজনীনতা মানে কি? যেটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য, বা সকলেই যে কাজটা হলো করতে পারে, এটাই হচ্ছে তোমার কি সার্বজনীনতা। এই জায়গা থেকে আমাদের মূলত এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা কি বলছি? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমার এই দেশ, তোমার দেশ বাংলাদেশ, ঠিক আছে? এই জায়গা থেকে আলোচুক্তিটা এখানে করা হয়েছে। ওকে, আমি কোন আগন্তুক নই কবিতার গায়ে কি লেগে আছে? শিশির, ধানের মঞ্জরি, জমিনের ফুল, নাকি মাটির সুবাস? আমি কোন আগন্তুক নই কবিতায়, আমি কোন আগন্তুক নই কবিতায় কবির গায়ে কি লেগে আছে? শিশির, ধানের মঞ্জরি, যমুনের ফুল, নাকি মাটির সুবাস? সুবাস। অ্যান্সার দাও সবাই। আচ্ছা, সর্বজনীন আর সার্বজনীন, আমি তোমার কমেন্টে পড়তে পাইনি, এটা আবার বলো তো আমাকে। সর্বজনীন আর সার্বজনীন কি হয়েছে? আচ্ছা, এটার অ্যান্সার দিয়ে নি, পার্থক্য দেখাচ্ছি, দাঁড়াও। ওকে, এটার অ্যান্সার হচ্ছে কি মাটির সুবাস, এটা মোটামুটি আমরা সবাই জানি। তোমাদের এক বন্ধু কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে, পহেলা বৈশাখ একটি তোমার সার্বজনীন উৎসব, ঠিক আছে? এই যে তোমার সার্বজনীন যে উৎসবটা, এই জায়গা থেকে যদি হলো আমি চিন্তা করি, দেখো সার্বজনীন উৎসব, সার্বজনীন এই ওয়ার্ডটা দিয়ে বোঝানো হচ্ছে তোমার সবচেয়ে পুরনো। আমরা কিন্তু পহেলা বৈশাখ যেটা রয়েছে, পহেলা বৈশাখ কিন্তু আমরা অনেক আগের থেকে, প্রায় সম্রাট আকবরের সময়কাল থেকে কিন্তু আমরা হালখাতার প্রচলনটা দেখে আসছি, তাই না? সো সার্বজনীন এই শব্দটা দিয়ে বোঝায় হচ্ছে কি তোমার সবচেয়ে পুরনো। ওকে, আর সর্বজনীন এটা দিয়ে তোমার বোঝায় হচ্ছে, সর্বজনীন যে ওয়ার্ডটা রয়েছে সকলের জন্য, সরি
এটা দিয়ে কি বুঝায় বাচ্চারা? এটা দিয়ে বুঝায় তোমার সকলের জন্য। এবার আমি যদি এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশমাতা এক সকলের, অর্থাৎ আমার যে উৎসবটি রয়েছে উৎসবটি অনেক পুরনো এবং এটা হচ্ছে গিয়ে তোমার সকলের জন্য। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ওকে, যে প্রশ্ন করেছিলা সে কি বুঝতে পারছো? যে প্রশ্ন করেছিল সর্বজনীন আর সার্বজনীনের মধ্যে পার্থক্য কি ধরতে পেরেছো তোমরা? ওকে, গৌরব মণ্ডিত এসা জিজ্ঞাসা করছো। গৌরব মণ্ডিত মানে হচ্ছে তোমার অনেক গর্ব হচ্ছে, গর্বের যে বিষয়টা সেটা বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে। ডান। ওকে, আগাই তাহলে সামনের দিকে। মাটির সুবাস আমরা জানলাম। এবার দেখি পিজরাপোলের আসামির ন্যায় কোনটা? প্রশ্নটা এসে তোমাদের মাটির ভেপু থেকে। পিজরাপোলের আসামি, পিজরাপোল, বিচরাপোল। হ্যাঁ, 10 মিনিট স্কুল কেন এই সাজেশন দিবে না? এবং 10 মিনিট স্কুলে আমি যে এখানে জব করতেছি বা চাকরি করতেছি, এখানে কিন্তু আমার অনেক বড় একটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থীর জন্য সাজেশন বানানো। এবং তোমরা যে সাজেশন গুলা পাও অ্যাপারেন্টলি সেগুলো কিন্তু আমার হাতে তৈরি করা। ঠিক আছে, তাই এরকম একটা জায়গা থেকে তোমরা সাজেশন পাবা। সো নো ওয়ারিজ। ঠিক আছে, ডান। আমরা কি এটা বুঝতে পারছি? এটা আমরা বুঝতে পারছি বাচ্চারা? না সরি, এটার অ্যান্সারটা দাও, মানে ইয়া তো গেল আগেরটাই। নায়ের বি বলতেছো, নায়ের বি, নয়ের বি। আচ্ছা, তারিক, মুনতাহা, আফরোজা, ফাহিমা, জোবা, তারিক, এই দেখতে পাচ্ছি তোমার সিয়াম, তারপর হচ্ছে গিয়ে আলিমউদ্দিন, সাদ, ফারিয়া, তোমরা সবাই বলছো নয়ের বি। এরপর থেকে মিয়াদ, মুবাসসির, হাসবিব, হাসিব, ইয়াসিন, সবাই কি বলতেছো? নয়ের বি। ওকে, দ্য অ্যান্সার হচ্ছে কাঠের ঘোড়া। এবার আপনাদের মধ্যে এমন কোন ব্রিলিয়ান্ট বান্দা কি আছেন যিনি আমাকে বলতে পারবেন যে পিজরাপোল এই শব্দটার মানে কি? তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে বলতে পারে যে পিজরাপোল এই শব্দটার মানে কি? আচ্ছা দাঁড়াও, কোন একটা ঝামেলা হয়েছে আমার বোর্ডে, এক সেকেন্ড। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বোর্ড ঠিক আছে, আমার বোর্ডে জানি কি ঝামেলা হয়েছিল। আচ্ছা, তো যেটা হলে আমি বলতে চাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবা যে পিজরাপোল এই শব্দটার মানে কি? পিজরাপোল, পিজরাপোল, পিজরাপোল। খাঁচায় পড়ে থাকা আসামি, তারপর দেখতে পাচ্ছি ফারহান বলছো খাঁচায় বন্দী, মানিক বলতেছো অবহেলিত জেলখানা। ওকে, সো মোটামুটি তোমরা এতক্ষণ যা বলেছো মানে ঠিকই বলেছো। হ্যাঁ, বাট পিজরাপোলের যে অ্যাকুরেট যে মিনিংটা, কোন জায়গায় তোমার বন্দী হয়ে আছে এমন। এবং দেখা যেত যে প্রাচীনকালে তোমার মানে প্রাচীনকাল বলতে অনেক আগে, যখন বাংলাদেশে যে কৃষি ছিল একমাত্র লোকে জীবন জীবিকা, এই যে টাইমটা রয়েছে ওই সময়টার কথা বেসিক্যালি হচ্ছে কি বলতেছি। তোমার দেখা যায় যে তোমার ওই সময় গোয়াল ঘরের কোনো এক সাইডে বা কোনো একটা হচ্ছে গিয়ে কোনায় দেখা যায় যে কোনো অসুস্থ গরু বা অসুস্থ কোনো ছাগল পড়ে থাকে। এই যে তোমার অসুস্থ গরু ছাগল যে পড়ে থাকার যে জায়গাটা, সেটাকেও কিন্তু অ্যাপারেন্টলি আমরা পিজরাপোল হচ্ছে কি বলতে পারি। ওকে, ঠিক আছে। বাট পিজরা বলতে কি বুঝায়? পিজরা বলতে আসলে তোমাদের জায়গা থেকে দেখাচ্ছে তোমার কি বলে এখানে বোঝানো হচ্ছে কোন এক জায়গায় বন্দী রয়েছে এমন একটা অবস্থা। গেল, এটা অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমার কাঠের ঘোড়া। ঠিক আছে, ডান। সো এরপর দেখি পরবর্তীতে কাঠের ঘোড়া গেল। অশিক্ষিত দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তার নিগড়ে বন্দী থাকে। এখানে জীবন চিন্তা কথাটির সঙ্গে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে? মুক্তির চিন্তা, শিক্ষা চিন্তা, অর্থ চিন্তা নাকি বস্ত্র চিন্তা? অ্যান্সার দাও। অ্যান্সার দাও।
অ্যান্সার দাও সবাই। ওকে, শিক্ষা ও মনুষ্যত্ব থেকে আসছে, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে কোন প্রবন্ধ, শিক্ষা ও মনুষ্যত্ব। ঠিক আছে, আচ্ছা আতিয়া বলছে টেনের সি, মোহাম্মদ আলী বলছে টেনের সি, জ্যোৎস্না বলতেছে টেনের সি, সাদ বলতেছে টেনের সি, মিয়াদ বলতেছে টেনের সি, তারপর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি আক্তার হোসেন বলছে টেনের সি, মৌটুসি মৌ বলছে টেনের সি, এই থেকে ইউটিউবে ইউসুফ, ফাহিমা, তারপর হচ্ছে গিয়ে যদি আমি চিন্তা করি তারিক, তানহা, ওয়ালিদ, ওরে বাবা সবাই তো মোটামুটি একই ধরনের অ্যান্সার বলতেছো। তো আমরা হলে একটু দেখি এখানে আমাদের শিক্ষা ও মনুষ্য প্রবন্ধের কোনটি মিল রয়েছে। মুক্তি চিন্তা, শিক্ষা চিন্তা, অর্থ চিন্তা নাকি বস্ত্র চিন্তা? দ্য অ্যান্সার ইজ অর্থ চিন্তা। দেখো, অশিক্ষিত দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তার নিগড়ে বন্দী। জীবন চিন্তা মানে আমি কি টাকা ইনকাম করব, আমি টাকা ইনকাম করে কি করব না করব, এই যে চিন্তাটা আমরা তো দৈনন্দিন এটাই করি। আমরা আসলে বলি না পড়াশোনা করতেছো কি জন্য, ভালো একটা জব করার জন্য, সেটা করে হচ্ছে টাকা পয়সা পাওয়ার জন্য, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো এই যে বিষয়টা এখানে অ্যাকচুয়ালি তোমার কি প্রকাশিত হয়, এখানে তোমার প্রকাশিত হয় তোমার অ্যাকচুয়ালি জীবন চিন্তার যে বিষয়টা রয়েছে সেটা। তাই এমন একটা জায়গা থেকে জীবন চিন্তা বলতে আসলে কি বোঝাচ্ছে, অর্থ চিন্তার বিষয়টা। ঠিক আছে, মানে আমি টাকা ইনকাম করছি কি করছি না সেটা বেসিক্যালি এখানে বোঝাচ্ছে। ওকে স্টুডেন্টস, এরপর আমি একটু তোমাদের কয়েকটা কমেন্ট দেখি, এবার দেখি আপনি কি বলতে পারবেন এর আগে কি ওয়ান শট ক্লাস হয়েছে এবং আমাকে জানাবেন। দেখো আমাদের কিন্তু রেগুলারলি ডিসেম্বরের একদম শুরু থেকে ওয়ান শট ক্লাস হচ্ছে। তোমাকে একটা ছোট্ট কাজে আমি হেল্প করতে পারি, সেই হেল্পটা হচ্ছে তুমি তোমাদের হচ্ছে যে আমাদের যে পেজটা রয়েছে, এই পেজে এই মুহূর্তে ক্লাস করতেছো, এই পেজে যাবা, এই পেজে গিয়ে একটা পার্ট দেবা ভিডিওস, ভিডিওসে ক্লিক করবা, সেখানে দেখবা যে লাইভ একটা অপশন রয়েছে, সে লাইভে গেলে অনেক ক্লাস দেখতে পারবা, সেখান থেকে তুমি এসএসসি আনসারটা কিন্তু বের করে আনতে পারতেছো। ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই এমসিকিউ পারতেছে তাই আজকের ক্লাসটা ভালো লাগতেছে। হ্যাঁ 24 সালে ঢাকা বোর্ডের কোশ্চেন অনেক ইজি হয়েছিল, এটা একটা ফ্যাক্টর। সো ইয়েস এতটুকুই। ঠিক আছে, আগাই তাহলে সামনের দিকে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্ব জ্ঞান, কত প্রত্যহ জড়িয়ে আছে কৃষি। আরে বাবা, পল্লী গানে রয়েছে, ছড়াতে রয়েছে, প্রবাদ প্রবচনা রয়েছে, নাকি খন্ডার বচনা রয়েছে? অ্যান্সার দাও। অন্তর্বিশ্বাস ভাইয়া বা দ্বিতীয় পত্র কিছু বুঝি নেওয়া পারি না, এখন কি করণীয়? সাবজেক্ট গুলোতে অনেক ভালো করতে চাই, সাজেশন দেন। দ্বিতীয় পত্র পারার জন্য কাজ হলো গিয়ে দুইটা। নাম্বার 1, দ্বিতীয় পত্রে যে এমসিকিউ রয়েছে এমসিকিউটা ভালো করে পারতে হবে, এবং এটার জন্য তোমার অ্যাটলিস্ট বিগত বিগত 5 বছর 5 বছরের বোর্ড কোশ্চেন সলভ করলে তুমি 30টা এমসিকিউর মধ্যে 28টা এমসিকিউ কমন পাবা, এটা আমার গ্যারান্টি। এটা আমার গ্যারান্টি। বিগত 5 বছরের এমসিকিউ সলভ করো, বোর্ডের এমসিকিউ, সকল বোর্ডের এমসিকিউ, 8 বোর্ডের 5টা 40 সেট এমসিকিউ হবে। এই 40 সেট এমসিকিউ তুমি হচ্ছে কি সলভ করো, আমার গ্যারান্টি তুমি 28টা এমসিকিউ কমন পাবা। এটা বাংলা দ্বিতীয় পত্রে গেল। বাংলা দ্বিতীয় পত্রের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নির্মিতি। এই নির্মিতির জন্য যে কাজটা হচ্ছে তোমার হলো করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, লেখার অভ্যাস বাড়াতে হবে, রচনা বড় করে লিখতে হবে। আমি নির্মিতির ক্লাস খুব সহসাই নিব, যখন হচ্ছে কি নিব তখন তোমরা দেখতে পারবা। ওকে, সো বেসিক্যালি তোমরা অনেকেই হচ্ছে অ্যান্সার দিয়ে দিয়েছো। এটা কোথার মধ্যে রয়েছে? পল্লী গান। পল্লী গান বলতে কিন্তু আসলে আমাদের গ্রামীণ যে গানগুলো রয়েছে সেই গ্রামীণ গানগুলোকে কিন্তু অ্যাপারেন্টলি বোঝানো হয়, এবং এই গ্রামীণ গানগুলোর মধ্যে প্রেম, আনন্দ, সৌন্দর্য, তত্ত্বজ্ঞান, ভালোবাসা ইত্যাদি কিন্তু আসলে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। ওকে ডান, বুঝতে পারছি আমরা। একজন কি জানি বলছে আমাকে পার্টিকুলারলি একটা কান্ট্রি নিয়ে কথাবার্তা বলতেছে, আমি যদি ওই কান্ট্রি নিয়ে কথাবার্তা বলি সেটা একদম পড়াশোনার কোনো ভ্যালু অ্যাড করবে? এখন আমরা আসো ভালো করে আগে পড়ি, তারপরে না কথাবার্তা বলা যাবে। বাংলা রাইটিং পার সারা জীবন নিজে লিখেছি, নাম্বার ভালো। এই যে নাম কি তোমার আপু? নাইজা, রাইট? না নাজিয়া, নাজিয়া জান্নাত। নাজিয়া জান্নাত কিন্তু ভালো একটা কথা বলেছে। আমি যদি আমার ইয়াতে এসএসসি এবং এইচএসসি তে আমি আমার বাংলার মার্কটা বলি, এসএসসি বাংলা ফার্স্ট পেপারে আমি পেয়েছিলাম 80, বাংলা সেকেন্ড পেপারে পেয়েছিলাম আমি 81। এবার আসে এইচএসসি,
বাংলা ফার্স্ট পেপারে আমি পাইছি কত জানো, 76। বুঝতেই পারতেছো ভাই, বাংলা ফার্স্ট পেপার 76 পাইছে, আপনার তো গেছে গোল্ডেন, এমনও গেছে অমনও গেছে, আর আপনি আমাদেরকে বাংলা পড়ান। বাট আমার গেমটা ঘুরছে বাংলা সেকেন্ড পেপারে, এখানে আমি পেয়েছিলাম 94। সো এটা হচ্ছে আমার এসএসসি এবং এইচএসসি তে বাংলা ফার্স্ট এন্ড বাংলা সেকেন্ড পেপারের হচ্ছে কি তোমার আমার অবটেইনড মার্ক। এসএসসি তে আমি একটা জিনিস কি বুঝছি, যেটা তোমরা এখনই বুঝতে পারবে আমার দ্বারা। সেটা কি, সেটা কি তোমরা কি মানে বুঝতে পারতেছো বা গেস করতে পারতেছো আমি কি বলবো এখন? এসএসসি তে আমার একটা লার্নিং আউটকাম আছে। আমার লার্নিং আউটকামটা কি জানো? লার্নিং আউটকামটা হলো বাংলা ফার্স্ট পেপার ইজ টোটালি অ্যাবাউট ইয়োর লাক। বাংলা ফার্স্ট পেপারে তুমি ভালোও করতে পারো, খারাপও করতে পারো। বাংলা ফার্স্ট পেপারে তুমি যদি হচ্ছে গিয়ে খারাপ করো, শুধুমাত্র তোমার হাতে যেটা থাকে বাংলা সেকেন্ড পেপার, যেটা তোমাকে যে কোনো জায়গা থেকে বাঁচাইতে পারে। এবং এই যে তোমার বিষয়টা, বাংলা সেকেন্ড পেপার ইটসেলফ পুরাটাই তোমার হাতে। তুমি কত ভালো করে প্র্যাকটিস করতেছো, এটা অ্যাকচুয়ালি সেই জিনিসটাই তোমাকে ইন্ডিকেট করে। এন্ড অ্যাপারেন্টলি দেখো আমার এসএসসি তে টাইটায় থাকলেও এইচএসসি তে কিন্তু যেটা বলছিলাম বাংলা ফার্স্ট পেপার লাখ, আসলে তাই হয়েছে। আমার বাংলা ফার্স্ট পেপারে হচ্ছে আমি 76 পাই, যেখানে আমার 30টা এমসিকিউর মধ্যে 18টা খালি ঠিক হয়েছিল, 12টা এমসিকিউ আমি ভুল করে আসছিলাম। সিকিউ লিখছি, কি লিখছি আল্লাহ কথা জানে, 76 পাইছি। এন্ড যেহেতু আমার এসএসসি লার্নিং আউটকাম ছিল এটা, সেকেন্ড পেপারের জন্য আমি এমন ভাবে পড়ছিলাম এইচএসসি তে, সেকেন্ড পেপারের যে তোমার গ্রামার পার্ট 30-30 ছিল আমার, যতটুকু মার্ক হলো কাটছে আমার 70-এর মধ্যে, রাইটিং পার্টে আমি 66 পাই, ওকে সরি 64 পাই। সো ওই রাইটিং পার্টে আমার 6 মার্ক, এটা বাদে কোনো জায়গায় আমার কোনো মার্ক কাটা যায় নাই। তাই আমার এই শিক্ষা থেকে তোমাদেরকে একটা কথা আমি এখনই বলতে চাই, সেটা হচ্ছে সেকেন্ড পেপারটা ভালো করে প্র্যাকটিস করো, এবং অ্যাটলিস্ট বিগত 5 বছরের সেকেন্ড পেপারের যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউ সকল বোর্ডে সলভ করো, 100-100টা রেজাল্ট পাবা। ওকে, কোন কোন সালের এমসিকিউ বিগত 5 বছর? 2024 এক্সাম হয়েছে, 23-এ হ্যাঁ 23-এ তো হয়েছে, 22-এ হয়েছে, 21-এ হয় নাই, 20-এ হয়েছে, 19 হয়েছে, তার মানে 19, 20, 22, 23, 24, 18 থেকে শুরু করে 24 পর্যন্ত, 21 সালে তো হয় নাই। সলভ করো, 100-100 রেজাল্ট পাবা, আমার গ্যারান্টি। ওকে, আগাই। হরফুল মৌলা বলতে কি বুঝায়? সকল কাজে পণ্ডকারী, মৌলা সকল ওস্তাদ, সকল কাজে দালালি, সকল কাজের কাজী। হরফুল মৌলা তোমাদের শব্দার্থ এবং টিকা থেকে আসা একটি প্রশ্ন, অ্যান্সার দাও। অ্যান্সার দাও সবাই। সবাই অ্যান্সার দিচ্ছ? ওকে ডান। এবার দেখি এটার অ্যান্সার হচ্ছে আমাদের সকল কাজের কাজই, যে সকল কাজ করতে পারে এরকম। শ্রুতি, তাহিয়া, শারমিন, শামিমা, সাইমা, জাওয়াদ, মুজাম্মেল, সুনীল বিশ্বাস, মঞ্জু সবাইকে সঠিক অ্যান্সার দিয়েছে, কংগ্রাচুলেশনস। ওকে, পল্লী জননী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে? পল্লী জননী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে? ওকে ডান। বলো, বাদুর, হুতুম, কানাকুয়া নাকি কিছু নাকি?
ওই যে ছেলের প্রাণ যায় যায় করে, ছেলে মারা যাবে করতেছে, তাই এরকম একটা জায়গা থেকে যদি হলো আমি চিন্তা করি আমার যে পল্লী জননী কবিতাটা রয়েছে, সে পল্লী জননী কবিতাটা কাকে তোমার ইয়াক বলা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা আমি কেন জানি সরাইতে পারতেছি না, হুট করে তোমার এটা চলে আসলো, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, এটা সরাইতে পারতেছি না পিসি লেখাটা, খুবই সরি, কেন যেটা আসে আমি নিজেও বলতে পারি না। আচ্ছা ডান। অ্যান্সার দাও সবাই। আমাদের ইউটিউব স্টুডেন্ট অনেক ফাস্ট আনসার দেয়। জাওয়া, তালহা, মুহাইমিনুল, ইসরাত, স্যাম, তারপর শারমিন, তারপর হচ্ছে নওমি, আনিকা, তালহা, ইসরাত খুব স্পিডে আনসার দিচ্ছে। ফেসবুকে দেখি কাজল আক্তার, তাহিয়া তানহা, মুনতাহা মীরা, তারপর সামিরা, দেন হচ্ছে কি সুমাইয়া কমেন্ট কি জানি বলছে বুঝি নাই। তারপর হচ্ছে কি প্রত্যয় বলছে ভাই লাস্ট ইয়ারে কোশ্চেন আছে, এই আসার প্রবাবিলিটি কম, স্যাররা বলে এটা কতটুকু যৌক্তিক। আচ্ছা আশরাফুর রহমান, ওকে সবাই বেসিক্যালি যেটা হলো গিয়ে অ্যান্সার দিচ্ছ, সবার অ্যান্সার অ্যাকচুয়ালি ঠিক আছে। হুতুম, হুতুম এখানে তোমার নেগেটিভ একটা রোল প্লে করতেছে, এবং কবি যে তোমার পল্লী জননী রয়েছেন তার মতে হচ্ছে হুতুম মানে তোমার আজরাইলের আগমন হচ্ছে, এরকম একটা বিষয়। যে প্রশ্নটা করেছো শতভাগ সঠিক। বিগত বছরের কোন প্রশ্ন ডিরেক্টলি তোমার মিলবে না। তুমি যে দেখো 24 আসার প্রশ্ন, পল্লী জননী কবিতা কোনটিকে অকল্যাণ বলা হয়েছে, এই সেম টু সেম দিস কোশ্চেন তোমার আগামী বছর আসবে না, বা তোমাদের সময় আসবে না, হয়তো এই কোশ্চেনটা আগামী 15-20 বছর পরে গিয়ে আবার আসছে, ঠিক আছে, এরকম হইতে পারে। এখন কথা হচ্ছে পল্লী জননী কবিতায় এই যে হুতুম দিয়ে যে প্রশ্নটা আসছে, এটা বইয়ের ভেতরে একটা লাইন না, হুবহু একটা লাইন আসছে না, তার মানে ইট মিনস পল্লী জননী কবিতা থেকে যদি প্রশ্ন আসে বইয়ের ভিতরে লাইনগুলো আমাদের ভালো করে পড়তে হবে। যদি ওটা আমি না পড়ি তাহলে আমার কিন্তু কোশ্চেন আসলে অ্যাকচুয়ালি তোমার ভালো হবে না, বা আমার প্রিপারেশন ভালো হবে না। এটা হচ্ছে প্যাটার্ন বুঝা। এরপর দেখি গণসূর্যের মঞ্চ বলতে কি বোঝানো হয়েছে, বিপ্লবী, উদ্দীপ্ত, আলোকিত নাকি আলোচিত, আলোকিত নাকি আলোচিত। ওকে ঠিক আছে, আনসার দাও সবাই। ঠিক আছে ডান। ওকে 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 14 বলছে বাসি, মনিরা, পরাগ, ওকে ডান। এরপরতে পাচ্ছি সাইফুল, মোকাররম, মেহেদি, এর থেকে পাচ্ছি জিহান, মঞ্জু, সুনীল। ওকে দ্য অ্যান্সার ইজ উদ্দীপ্ত। গণসূর্যের মঞ্চ বলতে কি বোঝানো হচ্ছে কি উদ্দীপ্ত মঞ্চ, ঠিক আছে ডান। অবসাদে ঘুম নেমে এলে, আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরই, তিতাস কি গভীর জলধারা ছড়ালো হৃদয় আমার। উদ্দীপকে কপোতাক্ষ আমাদের কোন দিকটি ফুটে রয়েছে, যে তিতাস, তিতাস কিন্তু একটা নদীর নাম, ঠিক আছে। কপোতাক্ষ নদের ক্ষেত্রে কি দেখি মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ যে নদটা রয়েছে, নদটা নিয়ে খুব বেশি ফ্যাসিনেটেড অবস্থায় রয়েছে। সো দেখি নদীর প্রতি অনুরাগ, সদস্য স্মৃতিকাতরতা নাকি নদীর প্রতি মিনতি। ওকে দ্য অ্যান্সার ইজ স্মৃতি কাতরতা। আমাদের যে তোমার ইয়া রয়েছে, আমাদের যে কপোতাক্ষ নদের যে লেখক আমাদের কি বলেন যে মাইকেল মধুসূদন দত্ত রয়েছেন, তিনি কিন্তু আসলে তার স্মৃতি কাতরতা যে বিষয়টা সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে প্রকাশ করেছিলেন। ঠিক একইভাবে আমাদের এখানে কিন্তু উদ্দীপকের কবি স্মৃতি কাতরতা প্রকাশ করছেন। এরপর দেখি একই প্রশ্ন, এখানে ফুটে ওঠার দিকটি প্রকাশ পেয়েছে কপোতাক্ষ নদের কোন চরণে। হত হে নদ তোমার কথা ভাবি বিরলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে। কোনটি হবে সঠিক অ্যান্সার? 16 অ্যান্সার দাও সবাই। 16, আমি 16তে আছি, আর ইউটিউববাসী অনেক ফার্স্ট। 16 অ্যান্সার দাও সবাই, 16 সবাই 16 অ্যান্সার দাও। ওকে 16 সি বলতেছো, 16 এ বলতেছো, একটু তোমার কনফিউশন হচ্ছে দেখি। সেটার অ্যান্সার হবে তোমার 1 ও 2। আচ্ছা আমি একটু দেখি, এখানে তোমার প্রথমত যে বিষয়টা বোঝানো হচ্ছে স্মৃতি কাতরতা,
এবার দেখি, সতত সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সবসময় তোমার কথা ভাবতেছি, স্মৃতিকাতর হয়ে পড়ছি, মিস করতেছি এমন। জুড়াই এই কান আমি ভ্রান্তির ছলনে, তোমাকে আমি মিস করে আমার সামনে যে নদীটা রয়েছে এই নদীর আওয়াজ শুনে মনে করি কপোতাক্ষ নদ আমার সামনে। বহু দোষ দেখিয়াছি বহু নদলে, এখানে অ্যাকচুয়ালি কবির অভিজ্ঞতাকে বোঝানো হচ্ছে। বা তার বিপরীতে এই যে দুইটা রয়েছে এই দুটো দিয়ে আমার স্মৃতিকাতরতা বোঝানো হচ্ছে। এটার আনসার হচ্ছে তোমার 1 এবং 2। উদ্দীপ্ত, উদ্দীপ্ত মানে তোমার মানে এক্সাইটেড করা বা এক্সাইটমেন্ট নিয়ে আসা, এরকম। বুধা রাজাকার কমান্ডার বাড়িতে আগুন দেয় কেন? প্রতিহিংসায়, প্রতিশোধ নিতে, ব্যক্তি স্বার্থে, নাকি ফুল কলিকায় বাঁচাতে? অ্যান্সার দাও। এটার অ্যান্সার দাও সবাই। ঠিক আছে ভাইয়া, বাংলা সেকেন্ডে গত ইয়ারে 5 এমসিকিউ 5 ইয়ারের এমসিকিউ করিয়া দিবেন নাকি? বুঝি নাই। ওকে, ডান। ঠিক আছে, আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে কি তোমার প্রতিশোধ নিতে। জান্নাতুল ঠিক বলেছো, খেয়া ঠিক বলেছো, তারপর সুমেয়া ঠিক বলেছো, অর্পিতা ঠিক বলেছো, অথই ঠিক বলেছো, তারপর হচ্ছে এই দেখতে পাচ্ছি তোমার জবা ঠিক বলেছো, তালহা ঠিক বলেছো, মুজাফফর ঠিক বলেছো। ওকে, গ্রেট। ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র কোনটা? বহিপীর, হাতেম, হাশেম, নাকি উল্লাহ? এটা আই থিঙ্ক আমরা সবাই বুঝতেছি হাশেম, কারণ বহিপীর তো সে হলো কি ভিলেন, হাতেম তো হচ্ছে কি তোমার যে জমিদার, সেটা হচ্ছে কি এমনি প্যারার মধ্যে আছে, হকিকুল্লাহ তো বহিপীরের অ্যাসিস্ট্যান্ট। তাই এই তিনজনের মধ্যে কেউই না, বেসিক্যালি হাশেম। হাসিম হচ্ছে বহিপীরের যে ওয়াইফ রয়েছে তার পক্ষে দাঁড়াইছে এবং বহিপীরের এগেইনস্টে বিরুদ্ধে কথা বলছে। এবার দেখি, ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয়? সমাজ বিরোধী আন্দোলনের জন্য, চট্টগ্রামের স্বাধীনতা ঘোষণার জন্য, নীল বিদ্রোহে জড়িত থাকার জন্য, নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য? বলো একটু আমাকে। আচ্ছা, বইপির ভিলেন, হ্যাঁ হ্যাঁ বইপির ভিলেন। আচ্ছা, মঞ্জু বলতেছে 19 ডি, আতিয়া বলতেছে 19 ডি, ফারদিন বলতেছে 19 ডি, তারপর হচ্ছে এইতে তাহিয়া বলতেছো, তাহিয়া কিনি বলছে, অ্যান্সার দেয় নাই। রিফা বলতেছে 19 ডি, সরোয়ার বলতেছে এসএমপি স্টুডেন্ট। ওকে, ঠিক আছে। জিহান বলতেছে 19 ডি, মোরসালিন বলতেছে 19 ডি, মোর্শেদ বলতেছে 19 ডি, ফাহিম আল হাসান বলছে 19 ডি। ভেরি গুড। তো দেখি দ্য অ্যান্সার ইজ ইয়েপ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। ক্ষুদিরামকে কেন হ্যাং করা হয়? ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য, কারণ উনি ব্রিটিশদের এগেইনস্টে যে কথা বলেছেন। ওকে, ডান। রানারের দুঃখ কেবল জানবে পথের লোক, তৃণ ধুলা বৃক্ষ। লোক মানে মানুষ, তৃণ বলতে বেসিক্যালি এখানে তোমার ঘাস লতাপাতাকে বোঝানো হচ্ছে, ধুলা মানে যে ডাস্ট, আর বৃক্ষ মানে কি এটা আমরা সবাই জানি, বৃক্ষ মানে গাছ। ওকে, বৃক্ষ মানে হচ্ছে তোমার গাছ। সবাই ক্লিয়ার? ওকে, ডান। কনফিউশনে আসাটা নেই, ঠিক আছে, দেখা যাক। বিশের গ বলতেছে অনেকেই, দেখি। হ্যাঁ না, এর অ্যান্সার হচ্ছে তোমার তৃণ। রাস্তার পাশাপাশি থেকে তৃণ বা ঘাস, এগুলো অ্যাকচুয়ালি রানারকে দেখে দৌড়িয়ে যেতে গেল। এবার থেকে বুধা বলতার ডাকে কিসের সঙ্গে তুলনা করেন? এটা অ্যাকচুয়ালি সে চাচি, তার যে চাচি ছিল, চাচির কণ্ঠস্বরের সাথে সে আসলে তোমার এটাকে কি বলে একটা
মানে কানেকশন তৈরি করা। আরে আমার সাথে আরিফা জয়েন করছে, তোমাদের সিনিয়র, এইচএসসি 26 বছর। কি অবস্থা আরিফা? ওকে, তো দেখি বুধা বলতাটা কিসের সঙ্গে তুলনা করেন? চাচির কণ্ঠস্বরের সঙ্গে তুলনা করেন। এরপর দেখি রহমান সাহেব সন্তানের লেখাপড়া খরচ নিয়ে বিপর্যস্ত, তাই বিশ্বস্ত নিকট আত্মীয়ের কাছে টাকা ধার চায়, সেখানে সে নিরাশ হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়। উদ্দীপকের দুশ্চিন্তার কারণ বহিপীর নাটকের কোন বাক্যটির সাথে সাদৃশ্যপূর্ণ? তাহাই রাখে না পাওয়া, হাতে মালি টাকা ধার না পাওয়া, হাসেমালি প্রেস ব্যবসা না হওয়া, নাকি হাতে মালির জমিদার নিলামে ওঠা? এটা মোটামুটি আই থিঙ্ক আমরা সবাই হচ্ছে কি ক্লিয়ার। অ্যান্সার হচ্ছে তোমার হাতেম আলীর জমিদারি নিলামে ওঠা। এই যে রহমান সাহেব লেখাপড়ার খরচ থেকে বিপর্যস্ত এবং টাকা ধার চায় এবং সেখানে সে নিরাশ হয়, আর হাতেম আলী জমিদার নিলামে উঠছে, সেও টাকা ধার চায় এবার সেও সেখানে নিরাশ হয়। এরকম একটা জায়গা থেকে অ্যান্সার হবে কি ঘ। ওকে, আগাই। মানুষের মনকে সরল সচল সরাগ এবং সমৃদ্ধ করার ভার কিসের উপরে ন্যস্ত হয়েছে? সাহিত্যের, শিক্ষার, জ্ঞানের নাকি বিজ্ঞানের? সাহিত্য শিক্ষা জ্ঞান নাকি বিজ্ঞান? সাহিত্য শিক্ষা জ্ঞান নাকি বিজ্ঞান? আনসার দাও, আনসার দাও, আনসার দাও দ্রুত। ওকে, কিন্তু এবার সব অ্যান্সারে 23-এর এ বলতেছে অনেকেই। হ্যাঁ, সাহিত্য। সাহিত্য আসলে মানুষের মনকে সরল করে, জ্ঞানী করে, সচল করে, সরাগ করে, সমৃদ্ধ করে। তাই এখান থেকে অ্যান্সার হবে কি তোমার সাহিত্য। ডান। মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে? দ্বন্দ্বযুক্ত, দ্বিধামুক্ত, সংকোচহীন নাকি সরল? দ্বন্দ্বযুক্ত, দ্বিধামুক্ত, সংকোচহীন নাকি সরল? ওকে, তোমরা যারা আমাদের এই যে ওয়ান শট ক্লাসটাকে আলাদা করে এনরোল করছে অ্যাপেই পেয়ে যাবা, ঠিক আছে? অ্যাপেই কিন্তু এটা পেয়ে যাবা। এই তোমরা কারা কারা আমাদের এসএমপি কোর্সে ভর্তি হয়েছে একটু হাত পা তোলো তো। কারা কারা আমাদের এসএমপি কোর্সে আসো? আমাদের এসএমপি কোর্সে কারা কারা আছো? ওকে, 24-এর বি বলতেছো অনেকেই। তারপর হচ্ছে ফাতেমা বলতেছো 24-এর সিম। ওকে, শরীফুল আছো, শাবাশ। সেলিনা রয়েছো, তৃষা রয়েছো, তারপর দেখতে পাচ্ছি এদিক থেকে তোমার প্রিন্স রয়েছো। ওকে, ভেরি গুড। যারা যারা আছো ওয়েলকাম টু এসএমপি কোর্স। সো দেখি আমার মতো দিন নিঃসংকোচ আবেদন বলতে কি বোঝায়? সংকোচহীন। খুবই সিম্পল। এটা বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? এটা তোমাদের পাঠ পরিচিতির মধ্যে রয়েছে। এটার অ্যান্সার হচ্ছে তোমার সপ্তদশ শতাব্দীতে। ওকে, এবার এই প্রশ্নটা পড়ো। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মূর্খে তুফান, ঊর্ধ্বে বিমান, বিমান ঝড় বাদল, নিচের ভাবটি কোন কবিতার সাদৃশ্যপূর্ণ? মানুষ, আমার পরিচয়, রানার নাকি জীবন সঙ্গীত? ওকে, আমরা 26-এ আছি, 26-এর আনসার দাও। তো 26-এর আনসার দাও। ওকে, 26 সি বলেছো আতিয়া। না, এই জায়গা থেকে যদি হচ্ছে কি আমি চিন্তা করি, এখানে তোমার দেখো 26-এর অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি ডি হবে। এখানে কিন্তু এই যে দেখো জীবন সঙ্গীতে যে তোমার আমাদের জীবন নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাবার যে কথাটা বলা হয়েছিল, সেই প্রেক্ষাপট থেকে এটার অ্যান্সার হবে কি জীবন সঙ্গীত। গেল। আচ্ছা, একই জিনিস দেখো, সংগ্রাম করে টিকে থাকা, সন্ন্যাসী হওয়া এবং জীবন সাধন করা, তিনটা বিষয় বলছে এবং এটার অ্যান্সার হবে কি 1 ও 3। কোন জায়গায় সন্ন্যাসীর কথা বলা হয়নি। জীবন সঙ্গীত কবিতা বলতে সংগ্রাম করে টিকে থাকতে হবে, সংসারে যেহেতু আসছো সংগ্রাম করে টিকে থাকতে হবে, জীবন সাধনা করতে হবে, তোমার যে জীবনটা রয়েছে সেই জীবনটা নিয়ে বাঁচতে হবে। এই যে বাঁচার বিষয়টা, এই জায়গা থেকে তোমার 1 ও 3। কোন জায়গায় সন্ন্যাসী হইতে বলে নাই। জীবন সঙ্গীতে কিন্তু বলছে যে বৈরাগ্য ধারণ করা যাবে না। ওকে, তাই এরকম একটা জায়গা থেকে এখানে হচ্ছে তোমার 1 ও 3 হবে। ওকে, কি হয়েছে? মিনার বলতেছে ভাইয়া সি হবে না কেন? আচ্ছা দেখো, সি হবে না কেন মোস্ট অফ তুমি এটার কথা হলো কে বলতেছিলা?
আচ্ছা দেখো, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মূর্খে তুফান, ঊর্ধ্বে ইমান ঝড় বাদল। এইখানে আসলে তোমার কি বোঝানো হচ্ছে? জীবন যুদ্ধে টিকে থাকা। আর তোমাদের এখানে যেগুলো রয়েছে, মানুষ কবিতায় মানুষের প্রতি তোমার সহমর্মিতা বোঝানো হয়েছে, এটা বাদ। আমার পরিচয় কবিতায় তোমার দেশের কথা বলা হয়েছে, এটা বাদ। রানার কবিতায় তোমার হচ্ছে তরুণদের কথা বলা হয়েছে, বা রানাররা যেভাবে দায়িত্ব পালন করে সে দায়িত্ববোধের কথা বলা হয়েছে, এটাও বাদ। আর জীবন সঙ্গীতে বলা হয়েছে জীবন যুদ্ধে কিভাবে টিকে থাকা যায়, কিভাবে সংসারে বৈরাগ্য ধারণ না করে টিকে থাকা যায়। ঠিক আছে, তা এরকম একটা জায়গা থেকে এটার অ্যান্সার হবে কি জীবন সঙ্গীত। গেল আমার 27 শেষ। এবার দেখি নাম্বার 28। রাইফেল কাঁধে ভরে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধাকে, এই তরুণ সাহসী জেলে, সাহসী ছেলে, দক্ষ মাঝি। দক্ষ মাঝি অ্যান্সার দাও সবাই। একটা অপশন ডাবল আসছে, বাট এটা কোনোটারই অ্যান্সার না। এটার অ্যান্সার হচ্ছে কি এ, তারিক জামাল কিন্তু ঠিক বলেছো। আমাদের 28 এর কোশ্চেনের অ্যান্সার হবে কি এ, তেজি তরুণ। এরপর দিকে বুধা বুকের ভিতরে কি ধরে রেখেছে? প্রতিশোধ, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ নাকি আত্মবিশ্বাস? ও ঠিক আছে, সন্ন্যাসী অর্থ যিনি সন্ন্যাস ত্যাগে। ঠিক আছে, অ্যান্সার দিয়েছো সবাই। 29-এর সি বলতেছো। হ্যাঁ, মুক্তিযুদ্ধ। ভেরি গুড। আমাদের ঢাকা বোর্ডের লাস্ট কোশ্চেন। সাবাস মেয়ে, খোদেজা তাহেরাকে কথাটি কেন বলেছে? ঘর ছেড়ে পালিয়েছিল বলে, ভয় পেয়ে স্ত্রী হতে পেরেছে বলে, আত্মহত্যা করতে চেয়েছিল বলে, নাকি বিপদে বিপদে পড়ে ভেঙে পড়েনি বলে? বেসিক্যালি খোদেজা যে হচ্ছে হাতেমের স্ত্রী, হাতেম কিন্তু তোমার খোদেজা কিন্তু স্বামী ভক্ত টাইপের এবং হচ্ছে পীর করা সম্মান করে চলে, এবং খোদেজা কিন্তু তাহেরার এগেইনস্টে ছিল। ঠিক আছে, এগেইনস্টে ছিল। তাই এরকম একটা জায়গা থেকে কি হবে অ্যান্সার? 29 বুঝাচ্ছি, 29 বুঝাচ্ছি, দাঁড়াও। আগে তোমার 30-এর অ্যান্সার দাও। 30-এর অ্যান্সার দাও। 30-এর অ্যান্সার হচ্ছে তোমার, দেখো আমাদের 30-এর অ্যান্সার দাও সবাই। সবাই 30-এর অ্যান্সার দাও। ওকে ডান। 30-এর অ্যান্সার কিন্তু কি হচ্ছে? সারাফ আল হামজা অনেক রাগ হচ্ছে। কেন বাবা, কেন রাগ হচ্ছে তোমার এত? 30-এর যে অ্যান্সারটা, এটা অ্যান্সার হচ্ছে তোমার বিপদেও সে ভেঙে পড়ে বলেনি বলে, মানে তার অনেক বিপদ কিন্তু এসেছিল, বা তারপরেও কিন্তু সেই বিপদে ভেঙে পড়েনি, এই জন্য এটা অ্যান্সার হয়েছে তোমার 30-এর ঘ। ওকে, এবার দেখি এইটা তোমরা যেটা বলছো, বুধা বুকের ভিতরে কি ধরে রেখেছে? প্রতিশোধ নিয়েও কথা বলা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়েও কথা বলা হয়েছে, রাইট? এটা এক এক জায়গায় এক এক রকম অ্যান্সার দেখতে পেয়েছো না তোমরা? আচ্ছা, তোমাদের বইয়ের ভিতরে আমি একটু চেক করলাম এই ফাঁকে, অ্যাকচুয়ালি বুধা বুকের ভিতরে কি ধরে রেখেছে? বুধা প্রতিশোধ নিতে চায়, কিন্তু প্রতিশোধ নিতে যেয়ে সে আস্তে আস্তে দেশপ্রেমিক হয়ে উঠে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা শুরু করে। তাই এরকম একটা জায়গা থেকে বুধা বুকের ভেতরে ধরে রাখে মুক্তিযুদ্ধ, এবং এই মুক্তিযুদ্ধে সে প্রতিশোধ নিতে চায় পাকিস্তানিদের এগেইনস্টে।
ঠিক আছে, তাই এরকম একটা জায়গা থেকে যদি হচ্ছে কি আমি চিন্তা করি, আমরা এখানে অ্যান্সার কি হবে, মুক্তিযুদ্ধ। প্যাচটা বুঝতে পারছি আমরা আমরা প্যাচটা বুঝতে পারছি। ওকে, ডান। ঠিক আছে, আগাই তাহলে সামনের দিকে। আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী বোর্ড বা রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড 2024। একজন জিজ্ঞেস করছে ক্লাস কখন শেষ হবে, ক্লাস আর আধা ঘন্টার মতো হবে। ঠিক আছে, দেখি সাহিত্যের কোন শাখা সর্বাধিক পঠিত। রাজশাহী বোর্ড 2024 প্রশ্ন আমরা এখন সলভ করছি। সাহিত্যের কোন শাখা সর্বাধিক পঠিত, সাহিত্যের কোন শাখা সর্বাধিক পঠিত। হ্যাঁ, 29 সি তো দাগাইলাম আমরা, মুক্তিযুদ্ধ। শিমু নাম নিলাম। ঠিক আছে, সাহিত্যের কোন শাখা সর্বাধিক পঠিত হয়, দেখি আমরা। একের বি বলতেছো, ভেরি গুড। হ্যাঁ, সাহিত্যে অ্যাকচুয়ালি তোমার উপন্যাসই সবচেয়ে বেশি আমরা পড়াশোনা করি। চির উন্নত মমসী চরণটি স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার কোন ভাবকে ধারণ করে। তোমার দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, আমি দ্রুত ক্লাস শেষ করব। কে জানি বলতে ভাই, ফাস্ট পড়ান, ফাস্ট পড়ান। ওকে, দুইয়ের অ্যান্সার দাও, দুই। ওকে, দেখতে পাচ্ছি যে অনেকেই দুইয়ের এ বলতেছো, দেখি। হ্যাঁ, চির উন্নত মমশির, আমার শির বা আমার মাথা সবসময় উন্নত, আমি সবসময় হচ্ছে কি নিজেকে উঁচু করে রেখেছি। তার মানে এরকম একটা জায়গা থেকে আমি কি দেখতে পাচ্ছি, আমি আসলে তোমার যে সংগ্রামী চেতনার যে বিষয়টা রয়েছে, সেই সংগ্রামী চেতনার বিষয়টা এখানে প্রকাশিত হয়েছে। ভাই এসএমপি তে ক্লাস দেন, চেষ্টা করবো ইনশাল্লাহ এসএমপি তে তোমাদের একটা বা দুটো ক্লাস আমি নেব, ঠিক আছে। ওকে, সো গেল, এটা হচ্ছে আমাদের সংগ্রামী চেতনা। এরপরে দেখি 3 নাম্বার, ঝর্ণার গান কবিতায় কোন পাখি চাঁদের আলো পান করে তৃপ্ত হয়। এটা আই থিঙ্ক আমরা সবাই জানি, এটার অ্যান্সার হচ্ছে তোমার চকর পাখি। চকর পাখি চাঁদ থেকে যে আলোটা আছে সে আলোটা খেয়ে তৃপ্ত হয়। এরপর দেখি, গাছগাছারি শেকড় বাকল শুদ্ধ সবাই গেলে বাপরে বলে পালায় ব্যামো ছায় শুধু ওষুধ খেলে। উদ্দীপকের চেতনায় বিশ্বাসী ভৈপী নাটকের কোন চরিত্র। দেখো, গাছগাছালি শেকড় বাকল শুদ্ধ সবাই গেলে বাপরে বলে পালায় ব্যামো ছায় ওষুধ খেলে, মানে এখানে আসলে তোমার কুসংস্কারের যে বিষয়টা, কুসংস্কারের বিষয়টা তুলে উঠতেছে। চারের অ্যান্সার দাও। ওকে, আমরা দেখি এটার অ্যান্সার হচ্ছে কি তোমার খোদে যা। এখানে কি বলতেছে, বাপরে বলে পালায় ব্যামো, ব্যামো মানে হচ্ছে রোগ, ছায়ার ওষুধ খেলে, মানে এখানে বোঝানো হচ্ছে যে তোমাকে ঔষধি গাছ দেওয়া হয়েছে সেটা খাওয়ার জন্য, বাট তুমি কি বলতেছো যে না, আমি এই গাছের ছায়ার নিচে দাঁড়াইলে আমার অসুখ ঠিক হয়ে যাবে। তার মানে তুমি এখানে কিন্তু একটা কুসংস্কারচ্ছন্ন মানুষ। খোদে যাও কিন্তু তার জায়গা থেকে এরকমই, সে পীরকে হচ্ছে এরকম মান্য করতেছে এবং ভাবতে যে পীর অনেক কিছুই পারে, এটাই বেসিক্যালি জায়গা থেকে বোঝানো হচ্ছে। এরপর দেখি একই তোমার প্রশ্ন, কি প্রকাশ পেয়েছে কুসংস্কারচ্ছন্নতা, ধর্মভীরুতা, অনুশোচনা। প্রিপারেশন ছাড়া ক্লাস করতেছি, ক্লাস করছি, সমস্যা কি, প্র্যাকটিস হয়ে গেল। ভৈপীর হলো কে, ব্যর্থ বিলেন। আচ্ছা, 5-এর ডি বলতেছো, দেখো এখানে কিন্তু কোন জায়গায় তোমার অনুশোচনা আসে নাই, কুসংস্কার আসে, ধর্মভীরুতা আসে, এবং এই দুইটাই কিন্তু খোদেজার মধ্যে আছে। এখানে কিন্তু কোন জায়গায় অনুশোচনা আসে নাই, খোদেজা কোন জায়গায় অনুশোচনা করে নাই, উদ্দীপকটাতে অনুশোচনা করা বুঝায় নাই। গেল, তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। উর্বর বলতে যেখানে তোমার ফসল ফলে। দ্য অ্যান্সার ইজ দক্ষিণ। খুবই ইজি একটা, আমি তো এখানে টাইম নষ্ট করলাম না। আগাই সামনের দিকে, পিচটা পদের দেখো দেখো দেখো, ঢাকা বোর্ড
2024 রাজশাহী বোর্ড 2024 বোর্ড কোশ্চেন সলভ করে উপকারিতা দেখছো? একই সালে দুইটা ভিন্ন বোর্ডে কিন্তু সেম কোশ্চেন চলে আসতেই পারে, এটা কিন্তু অসম্ভব কিছু না। আচ্ছা খুবই সরি, আমার একটু ঠান্ডা লাগছে তো, এ থেকে খুব কাশি আসতেছে। আচ্ছা, পিৎজা পদের আশাভিন্নে এক পাশে পড়ে আছে কোনটি? আমরা একটু আগে ঢাকা বোর্ডে এখানে সলভ করলাম, অ্যান্সার হচ্ছে তোমার কাঠের ঘোড়া। আগে পল্লী জননী কবিতার মূল কথা কি? অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, এরপর দেখি তোমার হচ্ছে পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা, দারিদ্র্যের নির্মম পরিহাস, নাকি দরিদ্রের নাকি রোগ মুক্তির কামনা? নাকি রোগ মুক্তির কামনা? অ্যান্সার দাও সবাই। অ্যান্সার দাও, অ্যান্সার দাও। না, ওয়ান শটে আমরা কোনো সিকিউ সাজেশন দেই না। মৃণাল দেবনাথ। ওকে, এটার সি বলতেছে অনেকে, দেখো অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, এটা তোমাদের পাঠ পরিচিত, এটা পল্লী জননী যে কবিতা পাঠ পরিচিতির কি একটা অবস্থা তোমরা। পাঠ পরিচিতির লাস্ট লাইনে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? বইটা খুললেই তোমরা সেটা খুঁজে পাবা। আগাই, প্রবাস বন্ধু গল্পে লেখকের অধিক শোকে পাথর হয়ে যাবার কারণ কি? প্রবাস বন্ধু গল্পে লেখকের অধিক শোকে পাথর হয়ে যাবার কারণ কি? খাবারের আধিক্য, রান্নায় দক্ষতা, খাবারের অপচয়, রান্নায় বিলম্ব। অধিক শোকে পাথর, প্রবাস বন্ধু ওই যে গেছে ঘুরতে আফগানিস্তানে, সেটার কথা বলা হচ্ছে। ওকে, নয়ের অ্যান্সার, নয় অনেকে এ বলতেছো। হ্যাঁ, খাবারের আধিক্য। প্রবাস বন্ধু ওখানে যখন লেখক গেছে, ওই লেখকের যে খানসামা এত পরিমাণে খাবার দিছে, খাবার দেখে সে হচ্ছে অধিক শোকে পাথর হয়ে গেছে। এবার দেখি উদ্দীপকের ভাবার্থ নিমগাছ গল্পের কোন চরিত্র প্রকাশ পেয়েছে? লক্ষ্মী বউ, কবি, কবিরাজ, নাকি বিজ্ঞ? অ্যান্সার দাও। আচ্ছা, মরিয়ম বলছে একটু কমেন্ট পড়ে দেখো, এখন যদি চাই তোমাদের কমেন্ট পড়তে নেই, আমাদের এটা শেষ হবে না। তাই তোমরা তোমাদের মতো অ্যান্সার দাও, আমি অ্যান্সারটা দিয়ে ব্যাখ্যাটা বলে দিই। সবার কমেন্ট এই মুহূর্তে পড়া পসিবল না। আমার সামনে ইউটিউবের একটা ইন্টারফেস খোলা, আমাদের পেজের একটা ইন্টারফেস খোলা, আমাদের গ্রুপের একটা ইন্টারফেস খোলা, 3 ইন্টারফেস থেকে কমপক্ষে প্রতি সেকেন্ডে তোমার 300 কমেন্ট আসতেছে। তো 300 কমেন্ট ভাই আমার পক্ষে অ্যাকচুয়ালি পড়া সম্ভব না, আন্তরিকভাবে দুঃখিত এর জন্য, আমি করজোরে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। ওকে, আচ্ছা এখানে উদ্দীপকটা সামা হল থেকে মিস গেছে। আচ্ছা আমাদের এই কোশ্চেনটা হলকে স্কিপ করি। আচ্ছা এখান থেকে আমরা বলবো, ভুখা আছো মর্গ ভাগারে গিয়া, এখানে মোল্লার কোন মনোভাবটা প্রকাশ পেয়েছে? অ্যান্সার দাও। উদ্দীপকটা এখানে সামহাও মিস গেছে, 12 অ্যান্সার দাও সবাই, 12। সবাই বুঝতে পারছি যে আমরা মানে এটার কোশ্চেন অ্যান্সার দিছি? ওকে, এই ক্ষেত্রে ওকে, এই ক্ষেত্রে এটার অ্যান্সার হবে কি তোমার তিরস্কার। অর্থাৎ এখানে মোল্লা অ্যাকচুয়ালি তিরস্কার করছে কাকে? গরিব লোকটাকে, গরিব লোকটাকে তিরস্কার করছে। ঠিক আছে, আগাই সামনের দিকে। জীবন সঙ্গীত কবিতায় প্রাতঃস্মরণীয় অর্থাৎ সকালে স্মরণীয় এমন
কোনটি গুরুত্ব দেওয়া হয়, জন্ম, বংশ, ধর্ম নাকি কর্ম? আচ্ছা ভাইয়া বুঝি নাই, এটাতে দেখো ভুখা আছো মর্গ মর্গ ভাগারে, ক্ষুধার্ত আছো গরুর ভাগারে গিয়ে মরো। মসজিদে মোল্লা থাকে, মোল্লার কাছে দরিদ্র লোক গিয়ে বলছে ভাই আমাকে কিছু খাবার দাও, তো যখন মোল্লা বলছে ক্ষুধার্ত আছো, যাও গরুর ভাগারে গিয়ে মরো, নামাজ কালাম পড়ো না, তোমার এখানে আসার দরকার নেই। তাই এমন একটা জায়গা থেকে এখানে তোমার তিরস্কার করা হয়েছে গরিব লোককে, সেটা বেসিক্যালি বোঝানো হচ্ছে। গেল। আচ্ছা জীবন সঙ্গীত কবিতা প্রাতঃস্মরণীয়, প্রাতঃস্মরণীয় মানে সকালে ঘুম থেকে উঠে যার কথা তোমার কাছে তোমার সর্বপ্রথম মনে হয় সে অনেক বেশি স্পেশাল, এটা বুঝতে বেসিক্যালি এই যে তোমার উক্তিটা, এই উক্তিটা করা হয়েছে। ওকে ডান। সো এটার অ্যান্সার দেখি, অ্যান্সার হচ্ছে তোমার কর্ম, মানে তোমার যে কর্ম রয়েছে কর্ম দিয়ে প্রাতঃস্মরণীয় হতে পারে। ফর এন এক্সাম্পল, আজকে ক্লাসের পর তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম, আমার ক্লাসের পর তুমি ঘুমায় গেলা, ঘুমায় যাওয়ার পরে সকালবেলা উঠে মনে হলো এই ফার্স্ট দিন ভাইয়া ক্লাস দিছিল, ক্লাসে একটা হোমওয়ার্ক দেওয়া চাই, হোমওয়ার্কটা করি। দেখো আমি ক্লাস নিয়েছি, এটা আমার কর্ম, আমার এই কর্ম তুমি মনে রেখেছো, তুমি মনে রেখে আমার হোমওয়ার্কটা করতে বসতেছো, রাইট? তাই ওইরকম একটা জায়গা থেকে আমি কি দেখতে পাই, আমি দেখতে পাই যে তুমি আমাকে ইম্পর্টেন্স দিচ্ছ। তার কারণটা কি, আমার কাজের জন্য, আমি যে ক্লাস দিচ্ছি সেই ক্লাসের জন্য। আমি যদি আজকে ভালো ক্লাস নিই, তুমি আগামী 10 দিন আমাকে মনে রাখবা, যদি খারাপ ক্লাস নিই কালকেই তুমি আমাকে ভুলে যাবা, ঠিক আছে? বা আমি যদি আগামীকালকে মারা যাই, দেখা যাবে যে আজকের ক্লাসটা খুব ভালো হয়েছে, আমার মৃত্যুর পরও আমার এই ক্লাসটা তোমাদের মনে গেথে থাকবে। এখানে তাই বলা হচ্ছে কিসের কথা, কর্মের কথা। গেল। বুধার মগজ ভরে কি খেলে, বাতাস, জ্যোৎস্না, রোদ নাকি বৃষ্টির পানি? অ্যান্সার দাও। অ্যান্সার দাও সবাই। অ্যান্সার দাও সবাই একটু। ঠিক আছে, 14 এ বলতেছো, হ্যাঁ বুধার মগজে তোমার কি খেলে, বাতাস খেলে। গেল। 15 নাম্বার, বুধা সকলের সন্দেহ না করার কারণ কি, বাপ মা মরা ছেলে, ছন্ন ছাড়া ভাব, অল্প বয়সী বলে। বেসিক্যালি বুধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এটা ব্যাপারে কেউ তাকে ডাউট করে না। তার কারণ কি, মা বাবা মারা গেছে, মাথা পাগলা, তার ছিঁড়া, আবার হচ্ছে কি ছন্ন ছাড়া, মানে নিজের ইচ্ছা খুশি মন যা খুশি তাই করে, এবং আরেকটা হচ্ছে অল্প বয়সী বলে। তো দেখি অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে কি তিনটাই। এই জন্য বুধাকে কেউ বুঝে নাই যে সে যুদ্ধে অংশগ্রহণ করতেছে। গেল। তুমি তো লড়াই করতে পারবে না, শুধু ওদের হাতে মরবে কেন, কাকতারা উপন্যাসে কার প্রসঙ্গে বলা হয়েছে? তুমি, তুমি বলতে কাকে বোঝানো হচ্ছে, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। আচ্ছা এখানে কুস্তির মা, আস্তাগফিরুল্লাহ, কুন্তির মা, তুমি তো লড়াই করতে পারবে না, শুধু ওদের হাতে মরবে কেন, তুমি বলতে কাকে বোঝানো হচ্ছে? তুমি বলতে কাকে বোঝানো হচ্ছে? ওকে দেখি এটার অ্যান্সার হচ্ছে, দেখো আমরা 16তে রয়েছি, আমরা কিন্তু 16 নাম্বারে রয়েছি। দেখো সবাই হচ্ছে কি 16 নাম্বারের অ্যান্সার দাও, 16। তুমি অনেকে 15 অ্যান্সার দিচ্ছ এখনো। ওকে, সো যারা যারা বলেছো হরি কাকুর স্ত্রী, তাদের কিন্তু অ্যান্সার সঠিক হয়েছে, ডিরেক্ট বইয়ের লাইন এটা। আমার পরিচয় কবিতায় সদাগরের ডিঙার বহর, সদাগর বলতে ব্যবসায়ী। আল্লাহ, সদাগর বলতে কি বুঝায় বাচ্চারা, ব্যবসায়ী, ঠিক আছে? ওকে ডান, অ্যান্সার দাও সবাই।
আচ্ছা দেখো 17-র অ্যান্সার যেটা তোমার বাণিজ্যিক ঐতিহ্য। তো ব্যবসায়ী যেহেতু বলছি, বাণিজ্যিক হলো কারা সেটাই। ওকে, এই জায়গা থেকে অ্যান্সার হবে তোমার খ। এরপর দেখি 71 দিনগুলো রচনায় আজিজ মোটরসের মালিক গুলি করতে করতে পালাচ্ছিল কেন? তোমাদের বইয়ের ভিতরে ব্যাখ্যাটা কিন্তু দেওয়া আছে। তোমার পরাজয় আসন্ন বুঝতে পেরে মুক্তিযোদ্ধাদের আক্রান্ত হয়ে নিরাপদে পালানোর জন্য রাজাকারদের অবস্থান অনুধাবন করতে পেরে। ওকে, দেবদাসী প্রমা নন্দিনী সখী দেবদাসী বলতেছে যে স্যার আমি আপনার ক্লাসে নতুন, ওয়েলকাম টু মাই ক্লাস, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করছি ক্লাসটা ভালো লাগতেছে, এসএমপি ইনশাআল্লাহ দেখা হবে, যদি এসএমপি ভর্তি না হয় তবে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, ডান ডান ডান। ওকে, 18-র ক বলতেছো, অ্যান্সার হচ্ছে পরাজয় আসন্ন বুঝতে পারে। হ্যাঁ, আজিজ মোটরসের মালিক বুঝতে পারছিল যে সে হলো পরাজিত হয়ে যাচ্ছে, তাই গুলি করতে করে সে পালিয়েছিল। এরপর দেখি বিয়ের ব্যাপার কি আইন মোকদ্দমা নাকি? বহিপীরের নাটকের উক্তিটি কার? তাহেরা, হাতে মালিক, খোয়েজা হকিকুল্লাহ। বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে বিয়েটা অ্যাকচুয়ালি তোমার আইন দিয়ে কিছু হয় না, বরং তোমার এই যে বিয়েটা রয়েছে, এই বিয়ের মাধ্যমে একটা নারী এবং একটা পুরুষের সামাজিক বন্ধনে আবদ্ধ হয়, এবং এটা আসলে অনেক পবিত্র, এটা বুঝিয়ে বেসিক্যালি আলোচ্য উক্তিটা এখানে করা হয়েছে। এখন বলতেছে উক্তিটা কে করেছে? অ্যান্সার হচ্ছে কি 19। সভ্যতা বলতেছে 19-এর সি। তারপরে পাচ্ছে যে আমির বলতেছে 19-এর এ। ঠিক আছে, মরিয়ম বলতেছে 19-এর সি। দেখি, হ্যাঁ এটা অ্যান্সার হচ্ছে খোদেজা। তাহেরা অ্যাকচুয়ালি এই টাইপের কোনো উক্তি করে না, এটা অ্যান্সার হবে কি খোদেজা। কারণ খোদেজার মতে ডিভোর্স হওয়াটা বা তালাক দেওয়াটা অনেক বেশি তোমার প্রবলেমেটিক একটা বিষয়। ওকে, আমার পরিচয় কবিতার শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন? দেশমাতৃকার, সাম্যের, শান্তির, নাকি কল্যাণের? অ্যান্সার দাও সবাই। বিশের অ্যান্সার দাও সবাই। বিশের এ বলতেছো তোমার সাদিয়া, নূপুর, তারপর ইসলাম, এদিক থেকে বলতেছো রাহুল, আবার বিশের সি বলতেছো। আচ্ছা দেখো, শেষ চরণে কবি বলেছেন যে সাম্যের ছবি আঁকবই, সমতার যে ছবিটা রয়েছে সে সমতার ছবি কবি আসলে আঁকতে চেয়েছেন। গেল, দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বা তাহে মাথা উঁচু রাখিস। মানে বলছে যে তুই যে গরিব হয়ে যে আসুক প্যারা নাই, মাথা উঁচু রাখতে হবে, লজ্জার কিছু নাই। প্রতিফলন দেখা যায় কার মধ্যে? কাঙ্গালির মা, সুভার মা, সর্বজয় নাকি মমতা দি? কাঙ্গালির মা, সুভার মা, সর্বজয় নাকি মমতা দি? 22-এর আনসার বলি সবাই আমরা, 22। ওকে, 22-এর আনসার বলি আমরা সবাই। বাবা, নাজিফা একটু পর সবাইকে মেনশন করেছে, খুব ভালো নাজিফা, থ্যাংক ইউ। 22 সরি 22 সাথে 21 21 21 সরি 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 21। 21-এর আনসার বলি, 21-এর ডি বলতেছে ছবি, শরীফুল, সাদিয়া, অনামিকা, নাজমিকা। ঠিক আছে, অ্যান্সার দেখি, অ্যান্সার হচ্ছে কি মমতা দি। হ্যাঁ, মমতা দি কি, মমতা দি আসলে অনেক গরিব একটা অবস্থার মধ্যে যাচ্ছে, বা সে কিন্তু কখনো সেটা প্রকাশ করতো না, এটাই বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে। এরপর দেখি, দিনের মেঘে ধান, রাতের মেঘে বান। মানে দিনে ধান ফলে, রাতে হচ্ছে গিয়ে বৃষ্টি হয়। কথাটির সঙ্গে সাদৃশ্য পল্লী সাহিত্য প্রবন্ধের কোন উপাদান? প্রবাদ বাক্য, ডাকের কথা, খনার বচন নাকি ছড়া গান? অ্যান্সার বলো, 4টা অপশন। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে খনার বচন। একজন জিজ্ঞেস করেছিল খনার বচন কি? খনার বচন হচ্ছে আমাদের বাংলাদেশে তোমার গ্রামাঞ্চলে যে তোমার ছড়াগুলো হলো কি আমরা এখন প্রচলিত অবস্থায় দেখি, সেই ছড়ার অংশগুলোকে আমরা কি বলতে পারি? খনার বচন। আগে, অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে? অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে? 3 টাকা, 4 টাকা, 5 টাকা নাকি 6 টাকা? ওই যে আমরা যে দেখতে পাই তোমার যে আমাদের পাঠ্য বইয়ের যে গল্পটা, সে গল্পটার কথা বেসিক্যালি এখানে বলা হচ্ছে, যে ছেলেটা গেছে তার মাকে পোড়ানোর জন্য তোমার ইয়ে আনতে, কি বলে
কাঠ আনতে, বাট হচ্ছে কি অধর রায় নিজেদের গাছ কাটতে গেছে, বাট অধর রায় হচ্ছে কি সেই গাছ কাটতে দিবে না, সেই গাছের দাম হলো কে চায়। দামটা কত সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। সভ্যতা বলতে 23-এর সিম, অন্তর বলতে 23-এর সি, শফিকুল বলতে 23-এর সি। দেখি বাবারা অ্যান্সার হচ্ছে কি ইয়েস, 5 টাকা গেল। মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এখানে মনের দাবি বলতে কি বোঝানো হয়েছে? খাদ্য গ্রহণ, সাহিত্যের আনন্দ, জ্ঞান অর্জন, না জ্ঞান বর্জন? এটা আই থিঙ্ক মোটামুটি আমরা সবাই বুঝতেছি, এটা অ্যান্সার হবে কি তোমার সাহিত্যের আনন্দ। তুমি যদি সাহিত্য পাঠ না করো তাহলে আসলে তোমার কোনো আনন্দ আসবে না, মন ভালো হবে না, এটাই বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে। এরপর দেখি 18 বছর বয়সে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, উদ্দীপকের ভাবার্থে রানার কবিতার কোন দিকটির সাথে গুরুত্ব পেয়েছে? 18 বছর বলতে হচ্ছে তরুণ প্রজন্মের কথা বলা হচ্ছে, আর রানারাও কিন্তু আমরা দেখেছি তরুণ প্রজন্মের যে দুর্বার গতিময়তা সেই বিষয়টা বা সংগ্রাম করার যে বিষয়টা এটা কিন্তু এখানে মূলত বলা হচ্ছে। ওকে, সো দেখি গতিশীলতা, সেবাপরায়ণতা, নির্ভীকতা নাকি কর্তব্য পরায়ণতা? অ্যান্সার দাও। আচ্ছা, মোজাম্মেল অ্যান্সার দিয়েছো, নাবিলা অ্যান্সার দিয়েছো, এই থেকে পাচ্ছি ধ্রুবতারা অ্যান্সার দিচ্ছ, জাকিয়া অ্যান্সার দিচ্ছ, রুবেল অ্যান্সার দিচ্ছ, শরীফুল, শাবাশ শরীফুল, শরীফুল অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছ অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ। ওকে, সেটা অ্যান্সার হচ্ছে তোমার গতিশীলতা। কবিতার আনারের কোন দিকে গুরুত্ব পেয়েছে? অ্যান্সার গতিশীলতা। ভাই আমার নামটা একবার না, হারে ইয়াসিন হাসান নিলাম, খুশি? আচ্ছা, মোটামুটি গাওয়া এটা আমাদের। পরবর্তী দেখি, 18 বছর বয়সে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, উদ্দীপকের ভাবার্থ রানার কবিতার কোন দিকে প্রকাশ পেয়েছে? কাছে নিয়ে এসেছে নতুন খবর আনার, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। আচ্ছা মরিয়ম, একটু প্রবাদ বাক্য কিসের রিপ্লাই দিতে বলতেছো বুঝি নাই। মরিয়ম তোমার কমেন্টটা চলে গেছে, মাত্রই চোখে পড়লো, তোমার কমেন্টটা উপরে উঠে গেছে, আবার দাও। ওকে, 26-এর আনসার আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারতেছো, এর আনসার বাকি 2 ও 3। 18 বছর বয়সে এখানে গতিময়তার কথা বলা হচ্ছে, কাজ এসে নতুন খবর আনা এটা হবে না, সবেগে হরিণের মতো যায়, আরো জোরে এর আনার দুর্বার দুর্জয়, মানে গতিময়তা জায়গা থেকে 2 ও 3 হবে কি সঠিক অ্যান্সার। 2 ও 3, 2 ও 3 মানে গ, গ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে ডান। আগাই, জুতা আবিষ্কার কবিতায় রস্ত্র শব্দের অর্থ কি? ছিদ্র আর কি। গেল, আমরা আমাদের কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করে? আচ্ছা, প্রবাদ বাক্য আর ডাকের কথা কি এক? ডাকের কথা না না না, প্রবাদ বাক্য আর ডাকের কথা এক না। প্রবাদ বাক্য হচ্ছে কি তোমার যেটা তোমার বহুদিন ধরে চলে আসে, এবং ডাকের কথা হলো কি তোমার গ্রামীণ এক কালচারের মতো, মানে প্রায় সেম হলো বাট মূল অর্থটা অ্যাকচুয়ালি ভিন্ন, বুঝতে পারছো? কিছুটা ভিন্নতা রয়েছে। আচ্ছা, খনার জিপ কেটে দিয়েছে কিনা এ ব্যাপারে আমার আইডিয়া নেই। ঠিক আছে, আগাই 28-এর আনসার দাও। 28-এর আনসার দাও, ভেরি গুড। 28-এর আনসার হচ্ছে তোমার 10। ওকে, এর আনসার 10 আনাই, উপেক্ষিত ব্যক্তিদের আমরা 10 আনাই ঘৃণা করি, এরকম একটা অবস্থা। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, চরণের কবি মনের যে ভাব প্রকাশ পেয়েছে? অভিমান, তিরস্কার, ধিক্কার? সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, চরণের কবি মনের ভাব, যে মনের ভাব প্রকাশ পেয়েছে? অভিমান, তিরস্কার, ধিক্কার? আয়াত নিলাম নাম। ওকে, 29। সি বলতেছো, ডি বলতেছো, আচ্ছা রিনা বলতেছো ডি। সো দেখি, এটা বেসিক্যালি দেখো, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এখানে কিন্তু অ্যাপারেন্টলি আমার কাহার জন্ম নির্ণয়ের কথা বলা হচ্ছে, সেই জায়গা থেকে অ্যান্সার হবে তোমার 2 এবং 3। এখানে কিন্তু অভিমানটা কোনো জায়গায় প্রকাশিত হয় নাই, তিরস্কার আর ধিক্কারের বিষয়টা হলো কি আসছে। সো যা যা তোমার বলছে তোমার গ, আর অ্যান্সার কিন্তু সঠিক আছে। ওকে, ঠিক আছে, সি আর কি, ডান।
নিয়তি গল্পে মহারাজার কি দেখে মুগ্ধ হতে হয়? আজকের ক্লাসের সেকেন্ড লাস্ট প্রশ্ন, আমরা দুইটা প্রশ্ন সলভ করি, বেসিক্যালি আমাদের আজকে যে ক্লাসটা রয়েছে ক্লাসটা শেষ করব। ওকে, তারপর তোমরা কিন্তু অ্যাপ থেকে আমাদের স্লাইডটা পেয়ে যাবে। অ্যাপ ছাড়া অ্যাকচুয়ালি স্লাইড পর আর কোনো ওয়ে নাই। 30 অ্যান্সার দাও, 30। ওকে, এটা আনসার হচ্ছে রুচি। মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়, কারণ মহারাজা তার যে প্রাসাদোপম যে জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। ওকে, দিনাজপুর বোর্ড 2024 আমরা সব সলভ করাতে পারবো না, কয়েকটা আমরা সলভ করাবো। আর তোমরা যখন আমাদের অ্যাপ থেকে স্লাইডটা নিয়ে নিবা তখন কিন্তু এই পুরাটা সলভ করতে পারবা নিজেরা। ঠিক আছে, দেখি আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে পড়ে? কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? ক্লাস শেষ হবে আর 5 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম আর 5 মিনিট। আমরা এখান থেকে দুইটা এমসিকিউ সলভ করবো জাস্ট। নিলাম না দিয়া তোমার নাম, কি হলো এতে? ওকে, আমার 10 মিনিট স্কুলের অ্যাপে 10 মিনিট স্কয়ার অ্যাপে কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। অ্যান্সার হচ্ছে কি 1-4। আশা কবিতায় মানুষ নির্ভাবনা ঘুমে থেকে জীর্ণ বেড়ার করে। যার জীর্ণ বেড়ার ঘর আছে তার কোনো লোনের চিন্তা নাই, টাকা পয়সা চিন্তা নাই, দিন আনতে দিনকে খুব আরামে আছে। ঠিক আছে, যার অনেক বেশি টাকা পয়সা চিন্তা তার কিন্তু অ্যাকচুয়ালি প্রাসাদোপম বাড়িতে ঘুমালেও কিন্তু ঘুম আসে না। ঠিক আছে, এটা এখানে মূলত বলা হচ্ছে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে? হরিদাসীর, মতলব মিয়া, সগির আলী, রুস্তম শেখ। তোমরা যারা আমার পুরানো স্টুডেন্ট তারা হয়তো জানো আমার এই জিনিসটার মানে কি, মানে হচ্ছে ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো কারণ লাগতে পারে। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার এটা? দুইয়ের 4। ওকে, হ্যাঁ, রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে। ওকে, সো মোটামুটি এখানে যদি আমরা চিন্তা করি আরো অনেকগুলো এমসিকিউ রয়েছে। এমসিকিউ তোমরা কিন্তু চাইলে পরে যখন আমাদের যে 10 মিনিট অ্যাপটা রয়েছে সেই অ্যাপ থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং এই যে আমি এতক্ষণ ধরে সলভ করলাম, সবকিছু সমাধান করে তোমাদের সামনে আনলাম, অ্যাপারেন্টলি তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছো। এবং আমি যতদূর বিশ্বাস করি আজকের ক্লাসে যতগুলো টপিক আমরা পড়লাম, যেরকম আমরা হচ্ছে আশা কবিতাটা একটু পড়ছি, বহিপীর পড়ছি, কাকতারুয়া পড়ছি, সাহসজননী বাংলা পড়ছি, আমি কোন আগন্তুক নই পড়েছি, তারপর হলো মমতা দি থেকে একটা প্রশ্ন পড়েছি, তারপর ওইখান থেকে তোমাদের হরিদাসীর কপাল ভাঙলো, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং দেখা গেছে যে পল্লী সাহিত্য থেকে শুরু করে তোমাদের পাঠ্য বইতে যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিক নিয়ে কিন্তু আমরা আজকে আলাপ আলোচনা করেছি। তার মানে তুমি যখনই একটা বোর্ড সলভ করো, মানুষ সাল্লাল্লাহু পড়েছি, সেই বোর্ড সলভ করতে যেয়ে কিন্তু তোমাদের অনেকগুলা অ্যাকচুয়ালি তোমার বিষয় দিক পড়াশোনা করা হয়, অনেকগুলো টপিক অ্যাকচুয়ালি পড়াশোনা হয়ে যায়। তাই এখান থেকে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে সবসময় হলো এমফাসিস করব যাতে করে বেশি বেশি তোমরা বোর্ড কোশ্চেনটা সলভ করতে পারো। সো ওভারঅল আজকের ক্লাসটা কেমন লাগলো একটু কাইন্ডলি কমেন্টে জানো। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানো। ওকে, ডান। সো রনি, রকি, নিরাম তোমার নাম অনেকবারই নিছি। তো মোটামুটি আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের বাংলা সেকেন্ড পেপারের ক্লাসে। সে বর্ষায় ভালো থেকো। আসসালামু আলাইকুম। এন্ড ইয়েস, আমাদের অ্যাপে গেলে কিন্তু তোমরা আমাদের এই স্লাইডটা পেয়ে যাবা।